খুব হিরো হয়ে গেছিস না? তুই এই ক্যাম্পাস ছেড়ে চলে যাবি। যদি না যাই কি করবি তুই? ওই তুই চুপ থাক, তোর মতো ফালতুর সাথে কথা নাই। দাঁড়া, তোরও ব্যবস্থা নিতেছি। খুব পাকা গুছিয়েছে তাই না? তোকে জানো দ্বিতীয়বার আর না দেখি। কি করবি দেখলে? তোর তো সাহস কম না, তুই আমার মুখে মুখে তর্ক করিস। দেখ এবার আমি কি করি। আরে যা যা, যা পারিস কর, আমার চুলও ছিঁড়তে পারবি না। দেখবি কি করি, এখনো সময় আছে, চলে যা। এই কুত্তার বাচ্চা, দেখে চলতে পারিস না? এই ভদ্রভাবে কথা বলেন, আমি ইচ্ছে করে ধাক্কা দিয়ে নেই, আর আপনি দেখে চলতে পারেন না? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, আমার মুখে মুখে তর্ক করিস। আপনি আমাকে যা ইচ্ছে তাই বলেন, মা বাবাকে কিচ্ছু বলবেন না, তাহলে কিন্তু। তাহলে কি করবি তুই? তুই জানিস আমি কে? আমি চাইলে 1 সেকেন্ডের মধ্যে তোকে এই কলেজ থেকে বের করে দিতে পারি। মেয়েটার কথা শুনে মুহূর্তে রাগ উঠে গেল। মনে মনে ভাবলাম, আমি যদি একবার আমার আগের রূপ দেখাই তাহলে বুঝবি আমি কি জিনিস। নিজেকে সান্ত্বনা দিলাম যে আমি এখানে পড়ালেখা করতে আসছি, কোনো ঝামেলায় পড়তে নয়। আমার চুপ করে থাকা দেখে মেয়েটা আরও কয়েকটা গালি দিল, কিছু হুমকি দিয়েও চলে গেল। চারপাশে কিছু স্টুডেন্ট দাঁড়িয়ে তামাশা দেখছিল। একজন বলল, ভাই, নিজের পায়ে নিজেই কোঠাল দিয়েছ। মানে? মেয়েটাকে জানো? না। কলেজে আজ মনে হয় নতুন? ট্রান্সফার নিয়ে আসছি, 3য় সেমিস্টার। ও আচ্ছা, সেই জন্যই তো। মেয়েটার বাবা এই কলেজের সভাপতি, অনেক ক্ষমতাবান ব্যক্তি, এক নামে সবাই তাকে চেনে। মেয়েটা তার বাবার ভয় দেখিয়ে যা ইচ্ছা তাই করে, ওর সাথে কেউ টাক্কা দিয়ে পারে না। ছেলেটার কথা শুনে আমি হাসতেছি। তারপর ছেলেটা বলল, কি ব্যাপার, হাসছো কেন? না এমনি। আচ্ছা যাই ভাইয়া, পরে কথা হবে। এরপর ক্লাসের দিকে হাঁটা দিলাম। চলেন এবার আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি জুয়েল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছি। আপাতত আমার কেউই নেই, এক ধরনের ইতিম। আবার এটা ভাববেন না যে আমার বাবা মা নেই, সবাই আছে, কিন্তু আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এখনও কিছু বুঝতেছে না তো? চলেন তাহলে বুঝে বলি। আমি ছিলাম বকাটে ছেলেটার লিডার। এমন কোনো খারাপ কাজ নেই যেটা আমি করিনি। মারামারি, রাজনীতি, এমনকি মাদকের ব্যবসাও করেছি। প্রতিদিন আমার নামে বাসায় বিচার আসতো। বাবা প্রতিদিন আমাকে অনেক বকাঝকা করতেন, কিন্তু কোনো কিছুই হতো না। এভাবেই দিন যাচ্ছিল, আর বাবা আমার উপর দিন দিন খেপে কাঠ হয়ে যাচ্ছিল। একদিন আমার এক বন্ধু একটা মেয়েকে প্রপোজ করে, কিন্তু বন্ধু বকাটে বলে মেয়েটা রিজেক্ট করে দেয়। তারপর আমরা মেয়েটার বাসায় গিয়ে ওর বাবাকে মেরে মেয়েটাকে বাসা থেকে তুলে নিয়ে আসি, কিন্তু ভুলবশত কারণে মেয়েটা পালিয়ে যায়। পরে আমাদের সবার নামে মামলা দেয়, সেজন্য বাবাকেও থানায় যেতে হয়। অনেক কষ্টে জরিমানা দিয়ে বাবা আমাকে বাসায় নিয়ে আসে। এরপর সবার সামনে ডানগালে একটা চর বসিয়ে দিয়ে বলে, তোর মতো ছেলের দরকার নেই, আজ থেকে তুই বাসায় থাকতে পারবি না। আমি মনে করবো আমাদের কোনো সন্তান ছিল না। তোর মতো কুলাঙ্গাকে জন্ম দিয়ে আমি ভুল করেছি, বেরিয়ে যা এক্ষুনি বাসা থেকে। যদি জীবনে কখনো ভালো হতে পারিস তখন আমাদের সামনে আসবি, আর না হলে আমি মরে গেলেও আসবি না। মা দাঁড়িয়ে সব কিছু দেখতেছিল, কিছু বলার থাকলেও বলতে পারছে না, কারণ বাবার কথার উপরে কথা বলার সাহস আমার আদৌ হয়ে ওঠেনি। বাবার কথা শুনে সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে গেলাম। সেদিন ভেবেছিলাম বাসা থেকে বের হয়ে গেলে ভালো থাকতে পারবো, কিন্তু না। যখন বাইরে চলে আসলাম দেখলাম আমার পাশে কেউই নেই। আমার রাজনীতি, গুন্ডামি, এলাকার বড় ভাই কেউই ছিল না। রাস্তার কুকুর পর্যন্ত আমাকে ঘৃণা চোখে দেখেছে। অনেকজনকে কল দিলাম, কেউ আমাকে সাহায্য করতে আসেনি। সেদিন রাতটা রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্টের নিচেই কাটাই। আমি একা না, আমার পাশে কিছু কুকুরও ছিল। তখন বুঝলাম মাথার উপরে বাবার ছায়াটা কতটা গুরুত্বপূর্ণ। তখন সিদ্ধান্ত নিলাম যে ভালোভাবে পড়ালেখা করে মানুষের মতো মানুষে বাবার সামনে গিয়ে দাঁড়াবো। আর আজ থেকে সব ধরনের রাজনীতি, গুন্ডামি বাদ দিয়ে দিলাম। সাধারণভাবে চলবো, কোনোদিন বিপদে পড়লেও আর এই লাইনে আসবো না। তারপর এক মামাতো ভাইয়ের সাহায্যে আগের কলেজ থেকে ট্রান্সফার নিয়ে এই কলেজে চলে আসলাম এবং 2টা টিউশনি নিলাম। এগুলো দিয়েই নিজের খরচ চালিয়ে যাচ্ছি। আর আজকে প্রথম দিনই কী ঘটলো আপনারা তো দেখলেনই। আপনাদের পরিচয় দিতে দিতে প্রিন্সিপালের রুমে চলে আসলাম। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? আসো, কি চাই? স্যার, আমাকে জাহিদ ভাই, মানে আমার মামাতো ভাই পাঠিয়েছে, আপনার সাথে কথা বলার জন্য বলেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার কথা আমাকে জাহিদ বলেছিল। কি যেন নাম তোমার? জি স্যার, জুয়েল। আচ্ছা ভালো। এখানে কোনো সমস্যা হলে তুমি সরাসরি আমাকে জানাবে, আর কোনো কিছু
দরকার হলে বলবে। জি স্যার, অবশ্যই। ওকে, এবার ক্লাসে যাও। ক্লাসরুম চেনো? না স্যার, নতুন তো, তাই চিনতেছি না। সমস্যা নেই, 3 তলার শেষের রুম। আর আমি অন্যান্য স্যারদেরকে বলে দেব তোমার কথা। সবার সাথে পরিচিত হয়ে নিও। যাও, ভালো করে পড়ালেখা করো। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। তারপর অফিস থেকে বের হয়ে ক্লাসে গেলাম। সবাই অনেক চিল্লাচিল্লি করতেছিল। আমাকে দেখে ভূত দেখার মতো স্তব্ধ হয়ে গেল। আসলে হওয়ারই কথা, ওরা এতদিন ধরে ক্লাস করেছে, আমাকে তো এর আগে দেখেনি। আমি গিয়ে পেছনের একটা টেবিলে গিয়ে বসলাম। আমার পাশের জন আমাকে জায়গা দিয়ে বসে গেল। এরপর সবাই মোবাইল টিপতেছে। আমি কোনো কথা না বলে মাথা নিচু করে বসে আছি। বাম পাশে তাকিয়ে দেখি ওই মেয়েটা, যার সাথে একটু আগে আমার কথা কাটাকাটি হয়েছে। তার মানে মেয়েটা আমার সাথেই পড়ে। দূর সারা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। খেয়াল করে দেখলাম আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর স্যার আসলো। সবাই উঠে দাঁড়ালো। আমি উঠলাম। স্যার আমাকে উদ্দেশ্য করে বলল, ওই, তুমি জুয়েল? জি স্যার। আচ্ছা, বসো। এই সবাই শোনো, ও তোমাদের নতুন বন্ধু। ট্রান্সফার নিয়ে এসেছে। আজ থেকে তোমাদের সাথে পড়াশোনা করবে। ক্লাস শেষে সবাই পরিচয় করে নিও। এখন বই নাও। এরপর ক্লাস শুরু হলো। মনোযোগ সহকারে ক্লাস করলাম। জীবনের প্রথমে তো মনোযোগ দিয়ে ক্লাস করলাম, ভালোই লাগলো। ক্লাস শেষে আমার পাশে থাকা ছেলেটা একটা হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি হাকিম। হ্যালো, আমি জুয়েল। আগে কোথায় ছিলা? আগের ঠিকানা দিলাম। ও আচ্ছা, ভালো। একটা কথা বলতাম। বলো। ওই মেয়েটা, ঝগড়া করে সে মেয়েটাকে দেখে। আরে, ওর নাম তন্নি। এই ক্যাম্পাসের সবচেয়ে জেদি মেয়ে। কত ছেলে যে চর খাইছে ওর হাতে, হিসাব নেই। ওর বাবার ক্ষমতা দেখিয়ে যে কোনো কাজ করে ফেলে। বলে ওর কাছে যাবেন না। আরে না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি চলে যাচ্ছি। আর ক্লাস করবে না? না, জিএফ পার্কে বসে আছে, তাড়াতাড়ি না গেলে সমস্যা। আচ্ছা ঠিক আছে। ওকে, পরে দেখা হবে। এরপর হাকিম চলে গেল। আমি একা একা বসে রইলাম। আরও একটা ক্লাসও করলাম। বিরতির সময় আমি ব্যাগ গুছেছি, এমন সময় পেছন থেকে কে একজন হাত টান দিল। তাকিয়ে দেখি আমি একটা মেয়ে। ফারিয়া। জি হ্যাঁ, আমি জুয়েল। ফ্রেন্ড? আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। আসলে জীবনে কোনো মেয়ে আমার ফ্রেন্ড হতে চায়নি, না হওয়ারই কথা। বকাটে ছেলেদের কোনো মেয়ের পছন্দ করে না, কিন্তু সুন্দর মেয়েগুলোর কপালে বেশিরভাগ বকাটে ছেলে থাকে। আমার এইভাবে চুপ করে থাকা দেখি ফারিয়া বলল, ও মিস্টার, জাস্ট ফ্রেন্ডশিপ করতে চেয়েছি, বিয়ে করতে নয়। এত চিন্তা করার কি আছে? না সরি, ওকে ফ্রেন্ড। আচ্ছা, আজ থেকে একজন অন্যজনকে তুই করে বলবো। আপনি বা তুমি এগুলো আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে। চল এখন কোথায়? ক্যান্টিনে আমার বাকি ফ্রেন্ডদের সাথে তোর পরিচয় করিয়ে দেব। চল। এরপর ক্যান্টিনে গেলাম। অনেক স্টুডেন্ট ওখানে বসে আছে। আমি ফারিয়ার পিছু পিছু হাঁটতেছি। একটা টেবিলের পাশে গিয়ে ফারিয়া বলল, গাইস, ও হচ্ছে জুয়েল, আমাদের নতুন ফ্রেন্ড। তারপর সবাই পরিচয় দিতে লাগলো। আমি আমার পরিচয় দিলাম। সাদিয়া বলল, আমাদের ফ্রেন্ডদের মধ্যে আপনি বা তুমি চলে না, শুধু তুই চলে। আমরা তোকে তুই বলবো, তুই আমাদের তুই বলবি। আচ্ছা ঠিক আছে। এবার বল, কি খাবি? আপনারা যেটা খাবেন। ফারিয়া, ও মনে হয় আমাদের অপমান করে নিতে পারেনি। এই তুই করে বলার জন্য বলছি না? আচ্ছা ঠিক আছে, তোরা যেটা খাবি সেটাই অর্ডার দে। আসলে ছেলে মেয়েগুলো এত মিশুক, এত ভালো মেন্টালিটির, ওদের সাথে না মিশলে হয়তো জানতামই না। একদিনে এত আপন করে নিল আমাকে, ভাবতেই ভালো লাগছে। হঠাৎ করে দেখলাম সে ফালতু মেয়েটা আমার দিকে আসছে। চোখ মুখ লাল হয়ে আছে। আমার কাছে এসেই পাশ কেটে চলে গেল। অন্য একটা টেবিলে গিয়ে বসলো। আরও কতগুলো গুন্ডি মেয়ে ওর পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ ওরা নিজেদের কথাই বলল। তারপর পুরো দল আমাদের কাছে আসলো। ওই কান্থর, ও আমার ফ্রেন্ড ফাহিমাকে চোখ মেরেছে। আমি তো পুরো টাসকে খেয়ে গেলাম। তারপর বললাম, আপনার সমস্যা কি? শুরু থেকে আমার পিছনে লাগছেন। কি? আমি তোর পিছে লাগছি? তোর মতো ছোট লোকের পিছে আমি লাগবো? এই তন্নি, তোর সমস্যা কি? ও আজকে এই কলেজে আসলো আর তুই আজকেই ওর পিছনে লাগছিস। তোর এত জলে কেন? ও তোর কি হয়? দেখ তন্নি, ও আমাদের ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড না, বলতে পারিস বেস্ট ফ্রেন্ড। বাহ, প্রথম দিনই বেস্ট ফ্রেন্ড, আর 2 দিন গেলে তো জামাই বানায় ফেলবি। হ্যাঁ বানাবো, তোর কোনো সমস্যা? যা এখান থেকে। ওই চল সবাই, ওই ছোট লোকের বাচ্চাকে পরে মজা বোঝাবো। সবাই চলে গেল। রাগে মাথায় রক্ত উঠে গেল।
শালা বারবার ইচ্ছে করছে আগের রূপে 1 ঘন্টার জন্য ফিরে যাই আর দেখিয়ে দেয় আমি কী জিনিস, ছোট নাকি অন্য কিছু, দেখিয়ে দেই। আমার চুপ থাকা দেখে সাদিয়া বলল, কে রে, তোর সাথে তন্নির আগে কিছু হয়েছে? তারপর পুরো ঘটনা বললাম। আচ্ছা বাদ দে, মেয়েটা ফালতু, বারবার ক্ষমতা দেখিয়ে যা ইচ্ছে তাই করে, ওর থেকে দূরে থাকিস। তারপর খাওয়া দাওয়া করে বাসায় চলে গেলাম। প্রথম দিন ভালোই কাটছে। যদি তন্নি মেয়েটার সাথে এতগুলো না ঘটতো তাহলে আরও ভালো হতো। রাতে শুয়ে শুয়ে ভাবছি অচেনা একটা ছেলের সাথে তন্নি এমন কেন করলো। তবে তন্নি মেয়েটা কিন্তু অনেক সুন্দর, প্রথম দেখায় যে কেউ প্রেমে পড়বে। রাগটা একটু বেশি মনে হয়। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। সকালে ঘুম থেকে উঠে টিউশনি করে কলেজে চলে গেলাম। গেট পার হয়ে একটু ভেতরে গেলাম। গাছতলায় তন্নির অনেকগুলো গুন্ডি ফ্রেন্ডস বসে একটা ছেলেকে র্যাক দিচ্ছে। ছেলেটা কান ধরে এক পায়ের উপর দাঁড়িয়েছে। আমি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি। এমন সময় একটা মেয়ে আমাকে ডাক দিল। ওই চিকনা। আমি চুপ করে আছি। ওই তোকে বলছি, এদিকে আয়। কি হয়েছে? কি সমস্যা? ডাকছেন কেন? সিনিয়রদের কিভাবে সম্মান দিতে হয় সেটাও জানিস না? মানে সিনিয়র কে? কে আবার? আমরা কি সিনিয়র না? ও হ্যালো, আমরা সেম ব্যাচের। ওকে। তোর তো সাহস কম না, মুখে মুখে তর্ক করিস। সাহসের কি দেখেছেন এখনো? কিছু বললি? না, আমি যাই, কাজ আছে। ওই দাঁড়া। কেন? তুই কান ধরে 5 বার উঠবস করবি। মানে? মানে তুই কান ধরে উঠবস করবি। যদি না করি? মেরে তোর মাংস আলাদা করে ফেলবো। তুই আমাদের সম্পর্কে ভালো করেই জানিস। দেখব কি করো। আর কিছু না বলে ক্লাসে চলে গেলাম। দেখলাম ওরা কাকে যেন কল দিয়ে আসতে বলতেছে। আমি ওদিকে খেয়াল না করে ক্লাসরুমের দিকে চলে গেলাম। 3 ঘন্টার সময় আমি, সানি, সাদিয়া, ফারিয়া আর আরমান বসে বসে গল্প করতেছি। এমন সময় 4-5টা ছেলে স্টিলের পাইপ নিয়ে ক্লাসে ঢুকলো। দেখে মনে হচ্ছে না এই কলেজের ছেলে। স্টুডেন্টরা সবাই জড়সড় হয়ে বসে আছে। ওদের মধ্যে একটা ছেলে বলল, ওই তোদের মধ্যে জুয়েল কে রে? সবাই আমার দিকে তাকালো। ছেলেটা আমার কাছে এসে, ওই তুই জুয়েল? আমি। ছেলেটা আর কোনো কথা না বলেই আমার কলার টেনে টান দিয়ে বসা থেকে উঠিয়ে টানতে টানতে নিচে নিয়ে যায়। ক্লাস সহ পুরো ক্যাম্পাসে সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। নিয়ে গাছতলায় নিয়ে যায়। দেখলাম তন্নি আর ওই গুন্ডি মেয়েগুলো দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলতেছে। তার মানে ওরাই আমাকে মারার জন্য ছেলে ফিট করেছে। আমাকে যে ছেলেটা নিয়ে যায় সে বলল, ভাই পরে নিয়ে আসছি। আরে জুয়েল ভাই, আপনি এখানে? ফাহাদ, তুই এখানে কেন? আমাদের কথা শুনে তন্নি সহ বাকি সবাই হা হয়ে তাকিয়ে আছে। আসলে ফাহাদ ছেলেটা আমার সাথে রাজনীতি করত। একবার একটা ঝামেলায় মামলা খায় আর আমি তাকে সেখান থেকে উদ্ধার করি। সেই থেকে আমাকে দেখলে সর্বোচ্চ সম্মান দেখায়। ভাই, এই মেয়েটা আমাকে টাকা দিয়েছে একজনকে মারার জন্য, কিন্তু সেই ছেলেটা যে আপনি আমাকে বলেনি। প্লিজ ভাই, কিছু মনে করবেন না, নেক্সট টাইম আর হবে না। প্লিজ ভাই, মাফ করে দেন। আচ্ছা বাদ দে, আমি কিছু মনে করিনি। ভাই আপনি এখানে? ওদিকের কি খবর? ওগুলো সব বাদ দিয়ে দিছি। আচ্ছা, এইসব ব্যাপারে এখানে না বললে ভালো হয়। ওকে ভাই, আমি চলে যাচ্ছি। আর ওর ব্যবহারে কিছু মনে করবেন না। ওকে যা, কিছু মনে করিনি। আর এই যে আপনি নেক্সট টাইম আমাকে রাখবেন না, যত সব ফাজিল মেয়ে। আচ্ছা ভাই, যাচ্ছি। পুরো ক্যাম্পাসের স্টুডেন্টরা আমার দিকে অবাকভাবে তাকিয়ে রইল। সানি, আরমান, ফারিয়া, সাদিয়া ওরাও ছিল। আমি ক্লাসে চলে গেলাম। কিছুই ভালো লাগছে না। মেয়েটা এমন কেন করলো আমার সাথে? দূর, ক্লাসই করবো না। সোজা ক্যান্টিনে চলে গেলাম। দেখলাম ওখানে সানিয়া সবাই আছে। আমি গিয়ে ওদের পাশে বসলাম। সবাই ভূত দেখার মতো হা হয়ে আছে। কিরে, তোরা এইভাবে তাকিয়েছিস কেন? শুধু আমরা না, তন্নি সহ পুরো ক্যাম্পাসের সবাই অবাক হয়ে গেছে। এর কারণ কি? হ্যাঁ, ছেলেগুলো তোকে দেখে এমন করলো কেন? আরে ওরে আমি আগে থেকে চিনি তাই। এর জন্য ছেলেগুলো তোকে ভয় পেল? আরে দূর, আমি নিজেই জানি না। কিন্তু ও যদি তোর সাথে আবার কোনো ঝামেলা করে? আমি তারপর পুরো ঘটনা ওদেরকে বললাম। এর জন্য ছেলেগুলো তোকে ভয় পেল? ঝামেলা করলে প্রথমে করতে পারতাম, কিন্তু আমি করব না। এগুলো করার ইচ্ছে থাকলেও আগের ক্যাম্পাসেই করতাম, এখানে আসতাম না। ঠিক বলেছিস বন্ধু, যা হয়েছে বাদ দে, আমরা আছি, তুই টেনশন করিস না। সেদিন ওদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে বসে বসে ভাবতেছি, আমার জন্ম হলো কি শুধু ঝামেলায় পড়ার জন্য? যাও সব কিছু সেরে একটু ভালো হতে চেয়েছি, সেটাও সম্ভব হচ্ছে না। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার কলেজে গেলাম। ক্লাসে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় তন্নি মেয়েটা আসলো। ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে এসে আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি ওর দিকে না থেকে আবার আড্ডা দিতে শুরু করলাম। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছে, এমন সময়
তন্নির গন্ডি ফ্রেন্ডগুলো এসে আমাকে ঘিরে ধরলো। কি রে হিরো, কই যাস? দেখেন, আপনাদের সাথে আমি কোনো কথা বলতে চাই না, সো আপনারা আপনাদের মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আরে তোর মতো ছোট লোক আমাদের সাথে কি কথা বলবে? তোর কোনো যোগ্যতা আছে আমাদের সাথে কথা বলার? মাথায় রক্ত উঠে গেল। নিজের রাগকে কন্ট্রোল করে আর কোনো কথা না বলে সোজা হাঁটা দিলাম। এমন সময় তন্নি অন্য পাশ হতে আমার সামনে এসে দাঁড়ালো। কি রে ছোট লোক, কই যাস? দাঁড়া এখানে। আপনার সমস্যা কি? আমার সমস্যা তুই, তোকে দেখলেই আমার গা জ্বলে। ডাক্তার দেখান, আপনার মনে হয় চুলকানি হয়েছে। তুই কি ভাবছিস কাল ছেলেটার হাত থেকে বেঁচে গেছিস বলে আমিও তোকে ভয় পেয়ে যাব? নো নেভার। তুই শুধু দেখ আমি তোর কি হাল করি। যা পারেন করেন, এখন সরেন সামনে থেকে। তারপর সোজা ক্যান্টিনে চলে গেলাম। সানিদের সাথে আড্ডা দিয়ে বাসার দিকে হাঁটা দিলাম। কিছু দূর যাওয়ার পর একটা ছেলে আমার পিছু নিল। খেয়াল করলাম ছেলেটা আমাকে ফলো করছে। আর একটু সামনে যাওয়ার পর আরও একটা ছেলে গলির ভিতর থেকে বের হয়ে ওই ছেলের সাথে হাঁটতে লাগলো। এভাবে আমার 5 জন ছেলে আমার পিছু নিল। আমি তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম, ওরাও তাড়াতাড়ি হাঁটা শুরু করলো। একটু পর একটা ছেলে আমাকে পিছন থেকে ডাক দেয়, ওই সাদা শার্ট দ্বারা। আমি পিছনে তাকাতে দেখি প্রথমে সে ছেলেটা আমাকে ডাক দেয়। জি, আমাকে বলছেন? তো এখানে কি তোর বাপ আছে যে তোর বাপকে ডাক দেব? মাথা পুরো খারাপ হয়ে গেল। ইচ্ছে করছে একটা ঘুষিতে নাক ফাটিয়ে দিই। রাগকে কন্ট্রোল করে বললাম, বলেন কি বলবেন? তোর কাছে আগুন আছে? জি না, আমি আগুন রাখি না। ওই বেটা, রাখিস না কেন? তুই জানিস না আমাদের আগুন লাগবে? আপনাদের এত আগুনের দরকার হলে নিজেরাই তো সাথে রাখতে পারেন, অন্যের কাছে হাত পাতার কি দরকার? ওই কি রাখবো না সেটা তোর কাছ থেকে শিখতে হবে। বল, কথা বল। ছেলেটা আমাকে ধাক্কা দিতে লাগলো। কি ব্যাপার, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? হাত দিলে কি করবি তুই? ছেলেগুলো আমাকে চারপাশে ঘিরে ফেললো। 2টা ছেলে হঠাৎ করে আমার 2 হাত ধরে ফেললো। বাকি 3 জন ইচ্ছে মতো মারতে শুরু করলো। আমি চাইলে ওদের সাথে পেরে উঠতে পারছি না। একটা ছেলে আমার মাথায় অনেক জোরে একটা আঘাত করে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরলো নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। দেখলাম সানি, আরমান আর ফারিয়া আমার পাশে বসে আছে, আমার মাথায় ব্যান্ডেজ করা। কিরে, তোরা এখানে? এখন কেমন লাগছে তোর? ভালোই, তোদের কি অবস্থা বল? আমরা ঠিক আছি। বল, তোর এই অবস্থা কে করলো? ওই আরমান, তুই পাগল? ওর মাত্র জ্ঞান আসলো আর তুই এখনই ওকে প্রশ্ন করা শুরু করে দিলি? ও আগে সুস্থ হোক, তারপর সব কিছু জানতে পারবি। সাদিয়া কই রে? ওর আম্মু অসুস্থ, বাসা চলে গিয়েছে, একটু আগেই এখানে ছিল। তুই আজকে আর মেসে যাওয়ার দরকার নেই, আমাদের বাসায় চল, ভালো হলে তারপর মেসে যাবি। আরে না, ও আমার সাথে যাবে, আমি আম্মুকে বলে দিয়েছি। না রে, আমি কারো বাসায় যাব না, মেসেই ঠিক আছে। তোদের টেনশন করার দরকার নেই। তোরা বরং এখন যা, পারলে বিকেলবেলা আসিস, আর না পারলে আসার দরকার নেই, আমি বাসায় যেতে পারবো। আরে মাথা খারাপ নাকি? তোকে এভাবে রেখে যাবো না? এ ফারিয়া, তুই মেয়ে মানুষ, বাসায় বকাঝকা করবে, তুই বরং বাসায় চলে যা। আমরা জুয়েলকে বাসায় দিয়ে এসে তারপর যাব। আচ্ছা ঠিক আছে, কোনো দরকার হলে কল দিস। ওকে, যা তাহলে, কালকে ক্যাম্পাসে আসলে দেখা হবে। এরপর ফারিয়া চলে গেল। সানি আর আয়মান বিকেল পর্যন্ত আমার সাথেই ছিল। বিকেলবেলা আবার ম্যাচে ফিরে গেলাম। এখন মোটামুটি ভালোই লাগছে। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। সানি, আয়মান সময় পেলে সে দেখা করে যায়। ফারিয়া, সাদিও কয়েকবার আসছিল আর নিয়মিত গ্রুপে কথা হয়। 1 সপ্তাহ পর কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। সানি আর আয়মান আমার সাথেই গেল। ভিতরে গেলাম, দেখলাম ফারিয়া, সাদিয়া অনেকগুলো মেয়ের সাথে আড্ডা দিচ্ছে। আমাদের দেখে এদিকে আসলো। কি রে, আসছিস? চল ক্লাসে যাই, অনেকদিন ক্লাস করিনি। আরে আজব, তোরা তো প্রতিদিনই কলেজে আসিস, তাহলে ক্লাস করিসনি কেন? আরে বেটা, তোরে ছাড়া ক্লাস করে কেন মজা আছে? চল ক্লাসে চল। চল। আচ্ছা শোন, 2টা ক্লাস করে চলে আসবো। কেন? আজকে একটু ঘুরতে যাব, অনেকদিন কোথাও ঘুরতে যাই না। আচ্ছা, দেখা যাবে, এখন চল। তৃতীয় ওঠার সাথে সাথে দেখলাম ওই গুন্ডি তন্নি মেয়েটা তার ফালতু বান্ধবীগুলোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করতেছে। আমাদের দেখে এগিয়ে আসলো। কিরে, তুই এখনো বেঁচে আছিস? আমি তো ভাবছি সেদিনই মরে গেছিস। ওই, তোর সমস্যা কি রে? তুই ওর সাথে এমন করলি কেন? ভাগ্যিস সেদিন আমরা ছিলাম না, তাহলে দেখতি। তন্নির সাথে সাথে সানির কলার চেপে ধরে, তারপর বলে, কি দেখাতি তুই? ডানা গজাইছে তাই না? বেশি পাকনামি করলে আজই টিসি দিয়ে লাথি দিয়ে কলেজ থেকে বের করে দিব। দেখি তোর কোন বাপ আমার কি করতে পারে।
এই তোর বাবা কলেজের সভাপতি বলে যা ইচ্ছে তাই করবি নাকি? তুই চুপ থাক শালা ফালতু। তন্নি, তুই কিন্তু বেশি করে ফেলছিস। এই কলেজে আমরা বেতন দিয়ে পড়ালেখা করি, তোর বাবার টাকায় পড়ি না। সো কথাবার্তা ঠিক করে বলবে। ওই, এই ছোট লোকের বাচ্চার জন্য তোদের এত দরদ কেন? ও ছোট লোক হোক আর যাই হোক, ও আমাদের ফ্রেন্ড, আর ওর বাবা তোর 14 গোষ্ঠীকে কিনতে পারবে। মানে? তোকে তো মানে বোঝাতে পারবো না। জায়গা দে, ক্লাসে যাব। ওই শোন, তোরা খুব ভালো করে জানিস আমি জিনিস। সো এখনো সময় আছে, ওই ছোট লোকের বাচ্চার সাথে আর মিশবি না। সেটা তোকে জিজ্ঞেস করে আমরা করব না। দেখ তোদের কি হাল করি। একটা তো একটুর জন্য বেঁচে গেল, তোরা কি করে বাঁচিস সেটা আমি খুব ভালো করে দেখব। যা পারিস কর। আমি এতক্ষণ দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিলাম। ক্লাসে গিয়ে নীরবে বসে রইলাম। কিরে, কি ভাবতেছিস? আমার জন্মই হয়েছে শুধু ভেজালের মধ্যে পড়ার জন্য। আরে টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপরও যদি তন্নি তোদের কোনো ক্ষতি করে, ওর তো বিশ্বাস নেই। আরে কিছু করতে পারবে না। তারপরও একটু পর স্যার আসলো, এসে প্রি টেস্ট পরীক্ষার কথা জানিয়ে দিয়ে গেল। 1 সপ্তাহ পর পরীক্ষা। স্যার চলে যাওয়ার পর ক্যান্টিনে গিয়ে নাস্তা করে বাসায় চলে আসলাম। বাকিরাও বাসায় চলে যায়। এই 1 সপ্তাহ আর ক্যাম্পাসে যায়নি। যদি তন্নি মেয়েটা কোনো ঝামেলা করে, পরে দেখা যাবে পরীক্ষাটাই মিস হয়ে যাবে। তার চেয়ে ভালো কলেজে না যাওয়াটাই উত্তম। সানি আর আইমানের সাথে বিকেলবেলা বসে বসে আড্ডা দিতাম। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। রেডি হয়ে কলেজে চলে গেলাম। গেটের সামনে আইমানের সাথে দেখা। কিরে, আসছিস? আমি তোর জন্যই দাঁড়িয়ে আছি। বাকিরা কোথায়? ওরা ছিল, আমি পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, চল রুমে যাই। হল রুমে গেলাম। সানিকে দেখলাম এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে ওর কাঁধে হাত দিলাম। কিরে, কি দেখোস? আরে মামা, চলে আসছিস? ওইদিকে কি দেখোস? সাদিয়া কেন কি পাশেরটা? আরে না, তোরা আসিস না দেখে ওদিকে তাকিয়ে রইলাম আর কি। বুঝি, সব বুঝি। ফ্রেন্ড হয় আমাদের, ভুলেও অন্য কিছু চিন্তা করিস না, পরেই দেখবি ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে গেছে। তুই শালা 1 লাইন বেশি বুঝিস। আচ্ছা বাদ দে, ভিতরে চল। চল। ভিতরে গিয়ে সিট নাম্বার খুঁজতে লাগলাম। অবশেষে মাঝখানে একটা টেবিলে আমার সিট পড়লো। আমার পাশে দেখি তন্নির সিট। মেয়েটা প্রথমে বসে বসে আড্ডা দিচ্ছিল। আমাকে দেখি যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। তারপর বলল, ওই কুত্তা, তুই এখানে কেন? এই ভদ্রভাবে কথা বলেন। এখানে আমার সেট, তাই আমি এখানে। কিন্তু তুই আমার পাশে বসতে পারবি না। সেটা আপনি স্যারকে বলেন, আমি এখানেই বসবো। সেদিনের মায়ের কথা ভুলে গেছিস? আজকেও তোর একই অবস্থা করব। যা পারেন করেন, বাট আমি এখান থেকে অন্য কোথাও যাচ্ছি না। দেখ আমি কি করি। দূর, এই মেয়েটা থেকে যতই দূরে থাকতে চাই ততই কাছে চলে আসি। আল্লাহ ভালো জানে আজকে আমার কপালে কি আছে। তন্নি উঠে চলে গেল। বাইরে গিয়ে প্রিন্সিপাল স্যারকে ডেকে নিয়ে আসলো। কি ব্যাপার জুয়েল, সমস্যা করতেছ কেন? স্যার বিশ্বাস করেন আমি কিছুই করিনি। উনি বলেছে আমি নাকি এখানে বসতে পারবো না। কেন, এখানে বসলে সমস্যা কি? না স্যার, এই ছোট লোকের বাচ্চা আমার সাথে বসতে পারবে না। ওর কোনো যোগ্যতা আছে আমার সাথে বসার? সবগুলো স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে আছে। স্যার তন্নিকে বলল, সবার মধ্যে আবার যোগ্যতা কিসের? আর ও অনেক ভালো ছেলে। আপনার এত কথা শোনার জন্য আপনাকে ডাকিনি। আপনি জাস্ট ওকে এখান থেকে উঠতে বলেন। এটা কোন ধরনের বেয়াদবি? আপনি কি উঠবেন নাকি আমি আব্বুকে কল দিয়ে আপনার ব্যবস্থা নিতে বলবো? তোমার আব্বুকে বলা দরকার নেই, আমি ওকে উঠতে বলছি। বাবা, আমাকে কিছু মনে করো না, তুমি ওই পিছনের বেঞ্চটাতে গিয়ে বসো। কিন্তু স্যার। প্লিজ বাবা। ওকে স্যার। তারপর আমি পিছনে চলে গেলাম। রাগে পুরো শরীর গরম হয়ে গেল। ইচ্ছে করছে আগের রূপে ফিরে যাই আর দেখে দিই জুয়েল কি জিনিস। মুহূর্তেই বাবার কথাগুলো মনে হয়ে গেল। নিজের রাগকে কন্ট্রোল করে পিছনে গিয়ে বসলাম। পরীক্ষা শুরু হয়ে গেল। প্রশ্ন মোটামুটি কমন পড়েছে, ভালোই লিখলাম। তন্নি নাকি ফার্স্ট গার্ল। আমার টার্গেট তন্নিকে যেভাবেই হোক পিছনে ফেলতে হবে। সে টার্গেট নিয়ে আমি আমার মতো পরীক্ষা দিচ্ছি। এভাবে সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেল। আমি সবার শেষেই যেতাম আর সবার আগেই চলে আসতাম। চাইতাম না আর কোনো ঝামেলা হোক। মাঝে মাঝে সানি আর আয়মান এসে বাসায় দিয়ে যায়। পরীক্ষার 7 দিন পর বন্ধ দেয়। সানি, আয়মান, সাদিয়া আর ফারিয়া সিদ্ধান্ত নিল কোথাও ঘুরতে যাবে। আমাকে বললো, বাট আমার পকেটে টাকা ছিল না। তাদেরকে মিথ্যা কথা বললাম যে আমি টিউশনি রেখে যেতে পারবো না। হয়তো পরে দেখা যাবে আমার টিউশনিটাই চলে গেছে। পরে ওরাও আর ঘুরতে যায়নি। এমনি প্রতিদিন বিকালবেলা সবাই আড্ডা দিতাম। আজকে বন্ধের শেষ দিন। সন্ধ্যার সময় টিউশনিতে গেলাম।
গিয়ে তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমি যেই বাসায় পড়াই সেই বাসায় তন্নি বসে টিভি দেখতেছে। আমাকে দেখে এদিকে লাল হয়ে বলে, ওই ছোট লোক, তুই এখানে কেন? আমি কোনো কথা না বলে পড়ার রুমে চলে গেলাম। এখানে কোনো কথা বললে মেয়েটা আমাকে বারবার ছোট করবে। এখানে অন্তত আমার একটা মান সম্মান আছে। আমি গিয়ে পড়াতে শুরু করলাম। আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, ও তোমার কে হয়? ও আমার ফুফাতো বোন। আপনি চেনেন নাকি? না, এমনি। আরে ভাইয়া, ও তো আপনাদের ওই কলেজেই পড়ে, দেখেননি কখনো? একবার মনে হয় দেখেছিলাম, সেই জন্যই তোমাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা বাদ দাও, তুমি বই বের করো। এরপর বই বের করে পড়াতে শুরু করলাম। তন্নি আমাকে দেখে ওর মামিকে, মানে আমার স্টুডেন্টের আম্মুকে বারবার কি যেন বলতেছে। ওর মামিও কি যেন চিন্তা করলো। তারপর কাকে কল দিয়ে কথা বললো। আমি এদিকে খেয়াল করলাম ওরা কি করতেছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি পড়ানো শেষ করে যেই বাইরে চলে যাব, এমন সময় স্টুডেন্টের আম্মু এসে আমাকে বলে, এই নাও। কি এখানে আন্টি? তোমার এই মাসের বেতন। কিন্তু আন্টি, আমার তো এখনো মাস শেষ হয়নি। জানি, কিন্তু তোমার পড়ানো আমাদের ভালো লাগছে না, তাই আমরা লেজার জন্য অন্য টিচার ঠিক করেছি। তোমার আর আসার দরকার নেই। মুহূর্তে পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। এই দুইটা টিউশনি দিয়ে আমি পড়ালেখার খরচ চালাই, খাওয়া দাওয়া করি। আর তন্নি আমার পেটে লাথি দিল। বাহ, আসলেই নিয়তি কী থেকে কী করে বলা যায় না। আমি আর কোনো কথা না বলে ওই বাসা থেকে চলে আসলাম। তন্নিকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। ফকিন্নি, তোরে যদি কোনোদিন জায়গা মতো পাই তখন বোঝাবো জয়েল কী জিনিস। আপাতত এই শহরে, এই ক্যাম্পাসে নতুন, তাই কিছু করছে না। নিজের ফাউন্ডেশনটা ঠিক করে নিই, তারপর দেখবি। পরের দিন কলেজ খুললো, কিন্তু গেলাম না। কেমন যেন বিরক্ত লাগতেছে। সানি, আইমান অনেকবার কল দিছে, ধরিনি। রাস্তায় বের হলাম, দু একটা টিউশনি পাই তাহলে আপাতত চিন্তাটা কমবে। কিন্তু এই নিষ্ঠুর শহরে কোনো কিছুই সহজে পাওয়া যায় না। মাথার উপর বাবার ছায়া, সে জিনিসটা কি এখন হারে হারে বসতেছি। ইচ্ছে করছে আবার আব্বু আম্মুর কাছে ফিরে যাই, কিন্তু সেটা অসম্ভব। আমি যে কাজগুলো করেছি সেগুলোর জন্য আব্বু আম্মু জীবন আমাকে ক্ষমা করবে না। সেদিন বাসায় এসে খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি ফারিয়া কয়েকবার কল দিয়েছে। আমি ব্যাক করলাম। কী রে, কী অবস্থা? ওই হারামি, কল ধরছিস না কেন? সরি রে, ঘুমেছিলাম। বল কি হয়েছে? কালকে ক্যাম্পাসে আসিসনি কেন? কালকে তোকে স্যারেরা অনেক খুঁজেছিল। কেন, আমি আবার কি করলাম? আগে বল, ট্রিট দিবি? আচ্ছা বাবা, দিব। এখন বল কি হয়েছে? তুই আমাদের ডিপার্টমেন্টের মধ্যে ফার্স্ট হয়েছিস। কংগ্রাচুলেশনস দোস্ত। আরে কি বলিস, সত্যি নাকি? তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? আচ্ছা ঠিক আছে, তোরা ক্যাম্পাসে থাক, আমি আসতেছি। তাড়াতাড়ি রেডি হয়ে ক্যাম্পাসে চলে গেলাম। মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ হয়ে যাচ্ছে। তন্নি, শালি এবার ঠেলা বুঝ। বাবা সভাপতি আর নিজে একটু মেধাবী হওয়ার কারণে যা ইচ্ছা তাই বলেছিস। এবার তোকে বোঝাবো আমি কি জিনিস। কলেজে চলে গেলাম, সবাই ছিল। আমি কি ওদের সাথে হাত মিলালাম। বাকি যারা আছে সবাই এসে কথা বলে গেল। নিজের কাছেও ভালো লাগছে। আয়মানকে দেখলাম একদম হিরো সেজে এসেছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কে রে, আজকে এমন সাজুগুজু ঘটনা কি? দাঁড়া, একটু পর বলছি। এখন বলে সমস্যা কি? সাদিয়া আর ফারিয়া চলে যাক। ওরা সহজে যাবে না, তুই বরং এক কাজ কর, পুকুর পাড়ে চলে যা, আমি সানিকে নিয়ে আসতেছি। পরে আমি সানিকে সিস্টেম করে পুকুর পাড়ে নিয়ে গেলাম। এবার বল কি হয়েছে? কিভাবে যে বলি। এ শালা, আমরা কি তোর শ্বশুর লাগি যে লজ্জা পাচ্ছিস? বল, কি বলবি? দোস্ত, সাদিয়াকে আমি ভালোবাসি, সিস্টেম করে দে না। কোন সাদিয়া? আমাদের বন্ধু সাদিয়া। কি, তুই আর মেয়ে পেলি না? আরে কি করব বল, সেই প্রথম থেকেই ওরে ভালোবাসি, কিন্তু বলতে পারছি না। যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে দেয় তাই। তোরা না করলে কে করবে বল? আচ্ছা, টেনশন করার দরকার নেই, দেখি কি করা যায়। আজকে বলে দে। শালা পাগল হয়ে গেছে। আরে আজকে না, সময় করে। আচ্ছা, কয়েকদিন পর তোর জন্মদিন, সেদিন না হয় দিস, আমি শিখিয়ে দেব। থ্যাঙ্কস দোস্ত। এখন থ্যাঙ্কস দেওয়ার দরকার নাই, যখন কাজ হবে তখন দিস। এখন চল বাইরে যাই। চল, ওরা বসে আছে। তারপর বাইরে চলে আসলাম। বাইরে এসে আমি, সানি, আয়মান, সাদিয়া আর ফারিয়া বসে আড্ডা দিচ্ছি। এমন সময় তন্নি পুরো গ্যাং নিয়ে আমাদের সামনে আসলো। এসে আমার গলা চেপে ধরলো। ওই, খুব হিরো হয়ে গেছিস না? তুই এই ক্যাম্পাস ছেড়ে চলে যাবি। যদি না যাই কি করবি তুই? এই তো সমস্যা, সব সময় গুন্ডামি মস্তানি ছাড়া আর কোনো তোর কাজ নেই। ওই, তুই চুপ থাক, তোর মতো ফালতুর সাথে কথা নাই। দাঁড়া, তোরও ব্যবস্থা নিতেছি। খুব
খুব পাকা গুছিয়েছে তাই না? তোকে জানো দ্বিতীয়বার আর না দেখি। কি করবি দেখলে? তোর তো সাহস কম না, তুই আমার মুখে মুখে তর্ক করিস। দেখ এবার আমি কি করি। আরে যা যা, যা পারিস কর, আমার চুলও ছিঁড়তে পারবি না। দেখবি কি করি, এখনো সময় আছে, চলে যা। তোর মেজাজটাই খারাপ করে দিল। না, আর এখানে থাকবো না। আমার জন্য আমার বন্ধুদের সমস্যা হতে পারে। আইমান আর সাদের রিলেশনটা করে দিয়ে চলে যাব। কলেজ শেষ, চলে যাচ্ছি। এমন সময় একটা ছেলে আমাকে পিছন থেকে ডাক দেয়। আমি পিছনে তাকা দিয়ে দেখি সেদিনই সেই ছেলেটা যে প্রথম আমার গায়ে হাত দিয়েছিল। কি ভাই, সমস্যা কি আপনার? সেদিনের মায়েরে মনে হয় তোর পেট ভরেনি। মানে আজকেও তোকে মারার জন্য টাকা দিয়েছে। এখন তুই বল, তোকে কি করব? তো মারেন, টাকা যেহেতু খেয়েছেন তো মারেন। মনে রাখবেন, বিনা অন্যায়ে কাউকে আঘাত করলে সেটার ফল আপনিও পাবেন। আচ্ছা শোন, তোকে আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তোকে এই ক্যাম্পাস থেকে চলে যেতে হবে, আর 1 সেকেন্ডও এখানে থাকতে পারবি না। আমি চুপ। কিরে, কিছু বলিস না কেন রে? ওকে, চলে যাব। আপনার ম্যাডামকে বলবেন শান্তিতে থাকতে। তুই গেলেই উনি শান্তিতে থাকবে। আমি আর কোনো কথা না বলে বাসার দিকে হাঁটা দিলাম। চিন্তা করলাম আর না থাকে বেটার হবে। আইমান যে সাদিককে প্রপোজ করবে বলেছিল, সেটার কি হবে? তোর যা হবার হবে। আগে ওদের দুজনকে মিলিয়ে দিয়ে যায়, কিন্তু সাদিয়ার বার্থডে তো আর কয়েকদিন পর। এই কয়েকদিন ক্যাম্পাসে গেলে ছেলেগুলো আবার আক্রমণ করবে। এবার আক্রমণ করলে আর বেঁচে থাকবো বলে মনে হয় না। তার চেয়ে বেটার এই কয়েকদিন ক্যাম্পাসে যাব না। এভাবে কয়েকদিন চলে গেল। সানি আইমান বারবার কল দিয়ে কারণ জানতে চাইলো। আমি অসুস্থ বলে কাটিয়ে দিলাম। অবশেষে সাদিয়ার বার্থডে চলে আসলো। আগামীকাল সাদিয়ার বার্থডে। আজকে থেকে সবাই মিলে প্রিপারেশন নেওয়া শুরু করলাম, কিভাবে কি করব। বিকেলবেলা সানি আইমান আর আমি দিঘির পাড়ে গেলাম। দোস্ত, কেমনে কি করবো একটু তো বল। কেকের অর্ডার দিয়েছিস? আমি আসার সময় দিয়ে আসছি। গুড। কেকের মধ্যে একটা রিং লুকানো থাকবে, আমরা 3 জন ছাড়া আর কেউই যেন না জানে। অনুষ্ঠান করবি কোথায়? সিজলার রেস্টুরেন্ট করলে কেমন হয়? আরে না, ক্যাম্পাসেই করব। ফারিয়াকে বলে দিব আমাদের ডিপার্টমেন্টে সবগুলো মেয়েকে নিয়ে আসার জন্য। ক্যাম্পাসে কোথায় করবি? আমাদের ক্লাসে। ক্লাস শুরু হওয়ার আগে আমরা আমাদের সব কাজ সেরে ফেলবো। আচ্ছা, ও প্রপোজ কিভাবে করবে? বলছি, আইমান শোন। বল। এই স্টাইলে প্রবেশ করবি। একটা কাব্য মুখস্থ করতে বললাম। আচ্ছা, সাদিয়া যদি রাজি না হয়? সেটা পরে দেখা যাবে, আগে প্রপোজ তো কর। আমরা আছি, টেনশন করিস না। আশা করি অ্যাকসেপ্ট করবে। দোয়া কর দোস্ত। আচ্ছা, এখন কিছু কেনাকাটা করতে হবে। কি কি কিনবি? আগে বাজারে চল, তারপর না হয় দেখা যাবে। ওকে চল। আচ্ছা, আরেকটা কথা। কি? সেম কালারের পাঞ্জাবি কিনে নেই, কালকে পরবো। আচ্ছা ঠিক আছে। এরপর 3 জন মিলে অনেক কেনাকাটা করলাম। জন্মদিনে যতগুলো আইটেম আছে তার চেয়ে একটু বেশিই কিনলাম। সবগুলো কেনাকাটা শেষ। এমন জন্মদিন আমি এর আগে কখনো পালন করিনি। যাই হোক, আজ অনেক রাত হয়ে গেছে। সকালে তাড়াতাড়ি ক্যাম্পাসে যেতে হবে, তাই ঘুমিয়ে গেলাম। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সানির বাসার সামনে চলে গেলাম। আমি আর সানি তাড়াতাড়ি করে ক্লাসে গেলাম। যাওয়ার সময় সবগুলো জিনিস সাথে করে নিয়ে গেলাম। গিয়ে আমরা দুজনে ক্লাস সাজাতে শুরু করলাম। সানি বলল, এই ফারিয়াকে একটা কল দিব। কেন? ফারিয়াকে না ডাকলে হয়তো মনে কষ্ট নেবে। সাদিয়াকে ডাকার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, কল দে। সানি ফারিয়াকে কল দিল। হ্যালো ফারিয়া, কই তুই? আমিও তো বাসায়। কেন, কি হয়েছে? আরে ফকিন্নি, বাসায় কি করিস? আজকে তো সাদিয়ার বার্থডে, ভুলে গেছিস? ওহ শিট, আমার তো মনেই ছিল না। তোরা কোথায়? আমরা ক্লাসে আছি, তাড়াতাড়ি আয়। ওকে, আমি সাদিয়াকে নিয়ে আসছি। আরে ওরে নিয়ে আসার দরকার নেই। ওরে নিয়ে আসলে তো আমাদের সব প্ল্যান জেনে যাবে। তা ঠিক। আচ্ছা তোরা থাক, আমি আসছি। তাড়াতাড়ি। ফারিয়া আসতে আসতে আমি আর সানি সব কিছু রেডি করে ফেললাম। একটু পর ফারিয়া আসলো। কিরে, এত কিছু কখন করলি? পরে শুনিস, এখন একটা কাজ কর। কি কাজ? সাদি আসছি কিনা দেখ, যদি আসে তাহলে ক্লাসে আসতে দিস না। আমাদের এখন অল্প কিছু কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে। তো দাঁড়িয়ে আছিস কেন? যা বাইরে গিয়ে দেখ। এই তুই আইমানকে একটা কল দিত। ওয়েট, দিতেছি। সানি কল দিল। কি ব্যাপার দুলাভাই, কই আপনি? আরে বেটা, এমনি বলিস কেন? শরম লাগে তো। তো শর্মের গুষ্টি কিলায়, তাড়াতাড়ি আয়। এই তো আমি গেটের সামনে আছি, 2 মিনিট ওয়েট কর, আসছি। তাড়াতাড়ি আয়। একটু পর আইমানও চলে আসলো। আমাদেরও সব কিছু রেডি। বাহ,
এত সুন্দর লাগছে ক্লাসরুমটা, দেখে শরীরে একটা ভাব চলে আসলো। বন্ধু, আমার তো শরীর কাঁপতেছে। কেন? কিভাবে যে প্রপোজ করব, আগে কখনো কাউকে করিনি তো, তাই এরকম একটা সুন্দর পরিবেশ। কবিতাটা মুখস্থ করেছিস? ওটা মনে মনে রিভিশন দে। দিতেছি তো। কথা বলতেছি এমন সময় ফারিয়া কল দিল। হ্যালো জুয়েল। বল। সাদিয়া তো আসছে, এখন কি করব? আচ্ছা নিচে দাঁড়া, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। এরপর আমি চলে গেলাম। যাওয়ার সময় সানিকে বললাম সবগুলো ফ্রেন্ডকে ক্লাসে ডেকে নিয়ে আসতে। এরপর আমি নিচে চলে গেলাম, গিয়ে দেখি ফারিয়া আর সাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। আমি যাওয়ার পর, কি রে, তোর আবার কি হয়েছে? কেন, আমার আবার কি হবে? নীল পাঞ্জাবি গায়ে দিয়ে আসলে ঘটনা কি? আরে কিসের ঘটনা, এমনি একটা কারণ আছে। তোর কারণটা কি আমরা জানতে পারি না? ওই সব জানতে পারবি, এখন ক্লাসে চল। ওকে চল। ওই দাঁড়া। আবার কি হলো? আমি কোনো কথা না বলে ওর চোখগুলো আড়াল করে ধরলাম। কি রে, চোখ ধরেছিস কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, এখন হাঁটতে থাক। আমি ছাদের চোখগুলো ধরে ক্লাসে নিয়ে যাচ্ছি, আর পুরো ক্যাম্পাসে সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমার এমন কর্মকাণ্ড দেখে সবাই আমার পিছন পিছন আসতে লাগলো। যাই হোক, অবশেষে ক্লাসে নিয়ে গেলাম। ক্লাসের অনেক বন্ধু ছিল। আমি ক্লাসে নিয়ে গিয়ে ওর চোখ খুলে দিলাম আর বললাম সারপ্রাইজ। একসাথে সবাই বলে উঠলো হ্যাপি বার্থডে। আমি বললাম হ্যাপি বার্থডে সাদিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। সাদিয়া এমন কাণ্ড দেখে অনেক অবাক হয়ে যায়, আর সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে। সাদিয়া যখন আমাকে জড়িয়ে ধরে, তখন বেচারা আয়মানের এক বুক কষ্ট নিয়ে আমার দিকে তাকায়, মনে মনে বলল শালা সারা জীবন তোকে জড়িয়ে ধরবে। তারপর আমি বললাম যা কেকটা কাট। সাদিয়া কেক কাটতে গেল। সানি কয়েকজন বন্ধুর হাতে অনেকগুলো বাজি দিয়ে দিল। সবাই বাজি ফাটাইতেছে, আবার অনেকে এক্সপ্রে মারতেছে। এসব কাণ্ড দেখে ফারিয়া অনেক অবাক হয়ে গেল। সাদিয়া মোমবাতি নিভেল। সবাই একসাথে উইশ করলাম। যখন সে কেক কাটবে, তখন কেকের ভেতর থেকে একটা রিং বের হয়। রিং দেখে সাদিয়া আরও বেশি অবাক হয়ে যায়। আমি আয়মানকে ইশারা দিলাম এবার তার কাজ সেরে ফেলতে। আয়মান আস্তে আস্তে সাদিয়ার সামনে গেল। রিংটা হাতে নিয়ে ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসে আমি যে বাক্যটা শিখে দিয়েছিলাম সেটা বলতে লাগলো। দেখেছি যেদিন প্রথম তোমায় দিয়েছি এই মন, এ জীবনে ভালোবেসে ভরবে না তো মন, ধরবে কি আমার হাত সারা জীবনের জন্য, বুঝবে কি আমায় মন একটিবার জন্য। যদি ধরো এ হাত, কথা দিলাম পুরো পৃথিবী ছেড়ে দিব, তবুও তোমার হাত ছাড়বো না। সাদিয়া, আমি তোমাকে ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। আমি সারা জীবন তোমার সাথেই কাটাতে চাই। আই লাভ ইউ সাদিয়া। কথাগুলো বলে আয়মান নিচের দিকে তাকিয়ে আছে। ডানাতে রিংটি বাড়িয়ে দিল। সাদিয়া গলা শুকিয়ে গেল মনে হয়, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আমার দিকে তাকাতে আমি ইশারে অ্যাকসেপ্ট করতে বললাম। সানিয়া বলল। এরপর ফারিয়ার দিকে তাকালো। সেও কিছুক্ষণ চুপ থেকে তারপর হ্যাঁ সূচক মাথা নাড়ল। সাদিয়া কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবলো, তারপর নিজের হাত বাড়িয়ে দিল। আয়মান খুশিতে রিংটা পরিয়ে দিল। ক্লাসের সকল বন্ধুরা একসাথে তালি বাজাতে শুরু করলো। এরপর কেক কাটলো। আমরা একে অন্যকে খাইয়ে দিলাম। পরে একজন অন্য একজনকে মুখে কেক মেখে দিলাম। তারপর সবাই মিলে ছবি তুলতে লাগলাম। এমন সময় তন্নি মেয়েটা ক্লাসে আসলো। আমাদের এসব কাণ্ডকর্ম দেখে রাগে লাল হয়ে গেল। আমার দিকে বড় বড় চোখ তুলে তাকাতে লাগলো। দেখে মনে হচ্ছে আমি তার অনেক সম্পদ লুটে নিয়ে আসছি। তারপর কি যেন চিন্তা করে আবার ক্লাসের বাইরে চলে গেল। তন্নিকে দেখে আমার কেমন যেন একটা টেনশনে চলে আসলো। আল্লাহ জানে আজকে আবার কি করে। যাই হোক, সব কিছু শেষ করে আমরা সবাই ক্লাস থেকে বের হয়ে গেটের সামনে গেলাম। দেখলাম একটা পুলিশের গাড়ি। আমরা গেট পার হয়ে বাইরে আসতে একটা পুলিশ আমার কলার চেপে ধরে বলল, ওই তোর নাম জুয়েল? জি। চল তাহলে। কোথায়? শ্বশুর বাড়ি। আমার অপরাধ? বাহ, শ্বশুর বাড়ি কি জিনিস তাহলে বুঝে গেছিস? অপরাধ কি সেটা থানায় গেলেই বুঝতে পারবে। স্যার, আপনি বিনা কারণে ওকে নিয়ে যেতে পারেন না, আগে কারণটা তো বলে যাবেন। ওই তোরা চুপ থাক, তোদেরও ব্যবস্থা নিচ্ছি। তার আগে এই হালার একটু দেখে নি। এই কথা বলে আমার কলার চেপে গাড়িতে তুললো। কোনো কিছু বুঝে ওঠার আগেই থানায় নিয়ে গেল। থানার ভেতরে নিয়ে গিয়ে আমার হাত দুটো বেঁধে ইচ্ছা মতো পেটাতে লাগলো। একটু পর থানার বড় স্যার আসলো। স্যার দেখেন না, ওরা আমাকে বিনা অপরাধে নিয়ে এসে মারধর করতেছে। কেন, ইফটিজিং করার সময় এই কথা মনে ছিল না? মানে? আসছে আমার তুলসী পাতা, এখন সব কিছু জেনে না জানার ভান ধরছে। স্যার আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। চুপ কর তুই। জাহেদ সাহেবের তিন্নির বাবা মেয়ের সাথে ইফটিজিং করিসনি? আজকে সকালে তো ওর গায়ের হাত দিয়েছিস। ও তোর নামে মামলা করে গেছে। তার উপর
জাহেদ সাহেবেও রেগে আগুন। স্যার বিশ্বাস করেন আমি কিছুই করিনি, ও মিথ্যা বলছে। আমরা তো কচি খোকায় কিছুই বুঝি না, এত ছেলে থাকতে তোর নামে কেন বিচার দিল? নিশ্চয়ই তোর ভিতরে কোনো ঘাবলা আছে। স্যার আমি সত্যি বলছি। চুপ কর শালা। ওই কনস্টেবল, ওর হাত পা বেঁধে ইচ্ছামতো পিটাও, সত্য কথা বের করেই ছাড়বে। তারপর 2টা পুলিশ এসে আমাকে বেঁধে পিটাতে শুরু করলো। এতবার বলছে আমি কিছু করিনি, তবুও কেন আমার কথা শুনলো না। মার খেয়ে মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। আমার এমন অবস্থা হয়েছে যে ঠিকমতো দাঁড়াতে পারছি না। এভাবে 3 দিন চলে গেল। এই 3 দিন অনেকবার আমাকে বলাতে চেয়েছিল যে আমি ইফটিজিং করেছি, বাট আমি স্বীকার করিনি। পরের দিন সকালবেলা সানি আর আইমান একটা উকিল সাথে করে নিয়ে আসলো। তারপর জামিন নিয়ে আমাকে বের করলো। কি রে, তোর এই অবস্থা কেন? এই ব্যাটা মূর্খ, এখন এগুলো বলার সময় আছে? ওরে ডাক্তার দেখাতে হবে, চল। আচ্ছা ঠিক আছে। তারপর ডাক্তার দেখিয়ে বের হলাম। সানি আর আইমান আমার সাথে আমার বাসায় আসলো। কি হয়েছে এবার বল। তন্নি আমার নামে মামলা দিছে। কেন, কিসের মামলা? আমি নাকি ওর ইফটিজিং করছি, আর সেদিন সকালে ও কান্না করতে করতে থানায় নালিশ করে আসছে। তার উপর ওর বাবার কানে গেছে যে আমি ওকে ডিস্টার্ব করি। তো তুই কিছু বলিসনি? বলেছি অনেকবার, বাট কেউ বিশ্বাস করতে চায়নি। এখন কি করবি, কিছু চিন্তা করেছিস? অন্য কোথাও ট্রান্সফার নিয়ে চলে যাব। মানে কি, অন্য কোথাও যাবি কেন? এখানে থাকলে তোদেরও প্রবলেম হবে, সো না থাকাটাই বেটার হবে। আমরা তাহলে ট্রান্সফার নিয়ে নিব। আরে ধুর, তোরা কেন নিবি? আচ্ছা বাদ দে, ফারিয়া সাদে কেমন আছে? আছে ভালোই। আমার ব্যাপারে কিছু বলেছিস? সব জানে, আমি বলেছি। তুই তো শালা বলবি, এখন বউ হয়ে গেছে। সব কথা শেয়ার না করলে তো তোর ভাত হজম হবে না। এই ফালতু কথা কম বল, ওরা আমাদের ফ্রেন্ড, ওদেরকে না বললে কাকে বলবো? আচ্ছা বাদ দে তো। তুই এক কাজ কর, আমাদের বাসায় চল, কিছুদিন থেকে রেস্ট নিবি, তারপর এখানে আসিস। না আমি এখানে ঠিক আছি। আচ্ছা এখন যাই, বিকেলে আসবো। ওকে যা। এরপর ওরা চলে গেল। আমি মেডিসিন খেয়ে ঘুমিয়ে গেলাম। পুরো শরীর ব্যথা করতেছে। বিকেলবেলা ওরা সবাই আসলো, ফারিয়া সাদিও আসলো। সবাই মিলে আড্ডা দিলাম। এরপর যে যার মতো চলে গেল। আম্মুর কথা মনে পড়ল, আজকে যদি নিজের বাসায় থাকতাম হয়তো এতটা একা লাগতো না। এভাবেই কিছুদিন চলে গেল। আমি মোটামুটি সুস্থ, সব কিছুই করি, বাট কলেজে যাই না। ট্রান্সফার নিব করে নেওয়াই হচ্ছে না। পরের দিন কলেজে যাচ্ছি ট্রান্সফারের ব্যাপারে কথা বলতে। রাস্তায় বের হয়ে হাঁটতেছি, এমন সময় তন্নি একটা বাইক নিয়ে আমার সামনে এসে ব্রেক করলো। কিরে, তুই এখনো বেঁচে আছিস? আমি চুপ। শালা এই দুনিয়াতে কারো বিশ্বাস নেই। পুলিশকে এত সুন্দর করে সব কিছু বুঝিয়ে বললাম, তারপরও তোকে ছেড়ে দিল। যাই হোক, এখন কোথায় যাচ্ছিস? কলেজে। কি, তোকে না বলেছি ক্যাম্পাসের কাছেও না আসতে, তারপরও তুই কলেজে যেতেছিস? কলেজ কি আপনার একার নাকি? তুই মুখে মুখে তর্ক করিস আবার। দাঁড়া দেখ আজকে তোর কি হাল করি, শালা ছোট লোকের বাচ্চা। মুহূর্তে মাথায় রক্ত উঠে গেল। এই তুই কোন জমিদারের মেয়ে, যত সব ফালতু বকাটে? লজ্জা করে না তো ছেলেদের পিছনে লাগতে? তোর সাহস তো কম না, তুই আমাকে ফালতু বলিস, আবার বকাটেও বলিস। দেখ এখন বকাটে কি করে। কথা বলে ঠাস করে একটা বসিয়ে দেয়, তারপর আবার বলে, তুই শুধু একবার কলেজে আয়, তারপর দেখ আমি তোর কি হাল করি। কথা বলেই বাইকে স্টার্ট দিয়ে টান দিল। আমি আবলের মতো গালে হাত দিয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। ও এত জোরে বাইক চালাচ্ছে দেখে আমার নিজেরই শরীর কাঁপতেছে। একটু পর যা দেখলাম তাতে আমার শরীর পুরো স্তব্ধ হয়ে যায়। তন্নি একটা বাসকে ওভারটেক করতে গিয়ে অন্য একটা বাসের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। রাস্তায় অনেক ঘোরাঘুরিও খায়। আমি কিছুক্ষণ স্বপ্ন দেখার মতো দাঁড়িয়ে রইলাম। তারপর দৌড় দিয়ে সেখানে গেলাম। তন্নির মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। বাম হাত ও বাম পায়ে অনেক আঘাত পেয়েছে মনে হয়। বাম পায়ের 2টা আঙ্গুল ভেঙে উল্টে গেছে। সাথে সাথে অনেক মানুষ সেখানে জড়ো হয়ে যায়। তারপর ওরে কোলে নিয়ে একটা সিএনজি ডেকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। মাথা থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে। রক্ত বন্ধ হচ্ছে না দেখে আমি আমার শার্টটা খুলে ওর মাথায় বেঁধে দিলাম। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেলাম, এমার্জেন্সিতে পাঠিয়ে দিলাম। আমার নিজেরও কেন জানি খারাপ লাগতেছে, হয়তো আমার জন্য এসব হয়েছে। আমার সাথে রাগারাগি করে হয়তো ওর মেজাজ খারাপ হয়ে গেছে, সেজন্য স্পিডে বাইক চালাচ্ছে, তাই এই অ্যাক্সিডেন্টটা করছে। বসে বসে ভাবতেছি, একটু পর একটা ডাক্তার রুম থেকে বের হলো। রোগী আপনার কি হয়? জি, ও আমার ফ্রেন্ড। ওর ফ্যামিলির কাউকে কল দিয়ে আসতে বলুন, দরকার আছে। তেমন কাউকে তো আমি চিনি না, কি দরকার আপনি আমাকে বলেন। ওনার অনেক রক্তক্ষরণ হয়েছে, ইমার্জেন্সি রক্ত লাগবে। ওকে, আমি দেব। আপনার 1 ব্যাগ কিছু হবে না, কমপক্ষে 3 ব্যাগ লাগবে।
আচ্ছা দাঁড়ান, আমি দেখি কি করা যায়। তাড়াতাড়ি করেন। এরপর আমি আয়মানকে কল দিলাম। হ্যালো দোস্ত, তুই কই? এই তো বাসায়, রেডি হচ্ছি, কলেজে যাব। দোস্ত তাড়াতাড়ি সানিকে নিয়ে আলকেমি হাসপাতালে আয়। কেন, কি হয়েছে? তোর কিছু হয়নি তো? আরে না, আমি ঠিক আছি, তোর 10 মিনিটের মধ্যে আয়। ওকে, আসতেছি, তুই বাইরে দাঁড়া। ওকে, তাড়াতাড়ি আয়। অনেকক্ষণ পর সানি আর আয়মান আসলো। কি রে, এত দেরি কেন? আরে রাস্তায় জ্যাম ছিল। এখন বল কি হয়েছে? বলার সময় নেই, তাড়াতাড়ি ভিতরে চল, রক্ত দিতে হবে। কাকে রক্ত দিতে হবে? পরে বলছি, আগে চল। এরপর ভিতরে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে 3 জনের রক্ত দিলাম। তন্নির রক্তের গ্রুপ এবি পজিটিভ, যার কারণে সহজে আমাদের সবার রক্ত গ্রহণ করতে পেরেছে। রক্ত দিয়ে বাইরে এসে বসলাম। এবার বল, রক্ত কার জন্য? তন্নির জন্য। মানে? পুরো ঘটনা ওদের সাথে শেয়ার করলাম। তুই ওকে বাঁচালি কেন? তোর মনে নাই ও তোর সাথে কি কি করছে? তুই আমার জায়গায় থাকলে কি করতি? দেখ, ও আমার সাথে অন্যায় করেছে, আমিও জানি। আমার অনেক ইচ্ছে ছিল ওরা একটা শিক্ষা দিতে, কিন্তু অপরালা যে এত বড় একটা শাস্তি দেবে আমি কল্পনা করিনি। আচ্ছা বাদ দে, তুই যে ওরে হাসপাতালে নিয়ে আসছিস সে কি জানে? না, আর জানার দরকার নেই, তোরা কিছু বলিস না। না বললে সে ভাববে সে নিজের থেকে বেঁচে গেছে। ভাবুক, আমরা যে রক্ত দিছি সেটা বলার দরকার নেই। ওর জ্ঞান ফিরে আসার আগেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু করে একটা শিক্ষা দেওয়া উচিত। আচ্ছা 1 মিনিট, তোর শার্ট কই? তন্নির মাথা বেঁধে দিয়েছিলাম, এখন মনে হয় কেবিনে। তো এখন কি করবি? ওর জ্ঞান আসা পর্যন্ত থাক, দেখি না কি হয়, যদি কিছু লাগে। কেটে পড় এখান থেকে। কেন? পিছে দেখ। পিছনে তাকে দেখি তন্নির গুন্ডি ফ্রেন্ডগুলো সবাই আসতেছে। আমরা যে উঠে চলে যাব তখনই লিজা মেয়েটা ডাক দেয়। তন্নির অনুপস্থিতিতে লিজাই লিডারের দায়িত্ব পালন করে। ওই দাঁড়া। সবাই দাঁড়ালাম। তোদের লজ্জা করে না? মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে শুনেও হাসপাতালে এসে ওরে মারার চেষ্টা করতেছিস। সানি রেগে কিছু একটা বলতে যাবে, এমন সময় আমি ইশারায় না করে দিলাম। তারপর লিজা মেয়েটা আবার বলে, তোকে না সেদিন পুলিশে এত মারলো, তারপরেও তোর লজ্জা শরম নাই? আমি চুপ। একবার শুধু তিনি ভালো হোক, তারপর দেখি তোদের পুরো টিমের কি হাল করি। চিল্লাচিল্লি শুনে একটা ডাক্তার ভিতর থেকে আসলো। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করছেন কেন? দেখেন না, ওরা মেয়েটার অসুস্থ শুনেও মেয়েটাকে মেরে ফেলবার জন্য এখানে এসেছে। আপনি প্লিজ পুলিশকে কল দিয়ে ওদের নিয়ে যেতে বলেন তো। চুপ থাকেন, ওরা আপনার ফ্রেন্ডকে এখানে নিয়ে আসছে আর রক্ত দিয়েছে। কোনো কিছু না জেনে ব্যাড বিহেভ করবেন না। লিজা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর আমরা আর কোনো কথা না বলে হাসপাতাল থেকে চলে আসলাম। ভেবেছিলাম তনির বাবাকে কি বলবো, এখন যেহেতু ওর বান্ধবীরা আসছে ওরাই বলবে, আমাদের আর না বলাই ভালো হবে। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। 15 থেকে 20 দিন চলে গেছে। আমি বিকেলবেলা একটা পার্কের পাশে গিয়ে বসলাম। আগে তো এই সময় টিউশনি করে সময় কাটাতাম, কিন্তু তন্নি তো সেই টিউশনিটাই বন্ধ করে দিল। বসে বসে ভাবতেছি ট্রান্সফার কিভাবে নিব। হঠাৎ করে কে একজন আমার কাঁধে হাত দেয়। পিছনে তাকাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তাকে দেখি এটা তন্নি। তুমি এখানে? জানো আমি তোমাকে কত খুঁজেছি। ঘটনা কি, যে মেয়ে আমাকে তুই ছাড়া ছোট লোক ছাড়া কথাই বলে না, আর সে আমাকে তুমি করে বলছে। আবার নাকি অনেক খুঁজতেছে। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগলো। কি ব্যাপার, চুপ কেন? কেন খুঁজতেছেন? আবার মারার জন্য নাকি? আমি তো আপনার আর কোনো ক্ষতি করিনি, কলেজেও যাই না। দেখো, আগে সবগুলো ঘটনার জন্য সরি। আমি চুপ। কথা বলছো না যে? কি বলবো, আপনার আর কোনো কথা থাকলে বলতে পারেন। আচ্ছা বাদ দাও, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? সেদিন আমার জন্য এত কিছু করার জন্য। আমি এবার চুপ। তারপর তন্নি আমাকে বলল, তুমি আগের মতো রেগুলার কলেজে যেতে পারো, আমি আর কিছু বলবো না। আচ্ছা যাই হোক, এই নাও তোমার জন্য। আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। কি এখানে? সেদিন তুমি তোমার শার্টটা দিয়ে আমার মাথা বেঁধে দিয়েছিলে, রক্তে পুরো শার্টটা লাল হয়ে গেছে। তোমার শার্টটা নষ্ট হয়ে গেছে, তাই আমি তোমার জন্য সেম কালারের একটা শার্ট নিয়ে এসেছি। ওটা আপনার কাছে রেখে দিন, আমি কারোর জন্য কিছু করলে সেটার বিনিময় নিই না। এই কথা বলেই সেখান থেকে উঠে হাঁটা দিলাম। তন্নি কয়েকবার আমাকে ডেকেছে, বাট আমি কোনো উত্তর না দিয়ে চলে আসছি। ফকিরনি এখন এসেছে থ্যাঙ্কস বলার জন্য, দরদ দেখানোর জন্য। তোর আগের দিনগুলোর কথা আমি ভুলিনি। কোনো কারণ ছাড়াই তুই আমার সাথে এত বাজে ব্যবহার করলি, তোকে জীবনেও ক্ষমা করবো না। এরপর বাসায় চলে আসলাম। এসে কিছুক্ষণ পড়ালেখা করে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে কলেজে গেলাম। গেটে ফারিয়ার সাথে দেখা। কিরে হারামি, কই ছিলে এতদিন? বাসায় তো ছিলাম। তাহলে কলেজে আসিসনি কেন? ও আচ্ছা, ভালো কথা, তুই নাকি ট্রান্সফার নিয়ে নিবি? নিব ভাবছিলাম, কিন্তু এখন আর নিব না। যাক, ভালোই হবে। তো বল এখন কি অবস্থা? এই তো ঠিকঠাক। সাদিয়া কোথায়, আসবে না?
ও ভিতরে আছে, চল। ওকে। তারপর ভিতরে চলে গেলাম। আয়মানও আছে, দুজনে প্রেম করতেছে। আমাদের দেখে দুজনই দুই দিকে তাকালো। হয়েছে, আর ভাব ধরতে হবে না। আরে বন্ধু, তুই কলেজে আসবি অথচ বলবি না? কেন, তোদের প্রেমের ডিস্টার্ব হচ্ছে নাকি? এই, তুই সবসময় খোঁচা মেরে কথা বলিস কেন? তুইও প্রেম কর। করব, একটু ওয়েট কর। আমার প্রেম হবে অনেক রোমান্টিক। প্রচুর রোমান্টিক। এ থাম, সানি কই? ওয়াশরুমে গেছে। আচ্ছা চল, আজকে ক্লাস করব না। অনেকদিন তোদের সাথে আড্ডা দিই না, ক্যান্টিনে চল। আচ্ছা চল। সানিকে কল দিয়ে আসতে বল। এরপর সবাই ক্যান্টিনে চলে গেলাম। একটু পর সানিও আসছে। আমরা বসে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় সাদে ইশারা দিয়ে পিছনে তাকাতে বলল। তাকে দেখি তন্নির গন্ডি ফ্রেন্ডগুলো নিয়ে এদিকে আসছে। আমি চুপচাপ নিচের দিকে তাকিয়েছি। এই, তোমরা এখানে? জানো আমি তোমাদের কত খুঁজেছি। সবাই যেন আকাশ থেকে পড়লো, একে অন্যের দিকে তাকাতে লাগলো। সবাই বোধ দেখার মতো তন্নির দিকে তাকিয়ে রইলাম। কি ব্যাপার, এইভাবে তাকিয়ে আছো কেন? আমাকে একটা চিমটি দে তো, স্বপ্ন নাকি বাস্তব? ওই, বাস্তবই। ওকে, আচ্ছা যাই হোক, আমি কি তোমাদের ফ্রেন্ড হতে পারি? মানে তোমাদের এই গ্রুপের একজন হতে পারি? সবাই আমার দিকে তাকালো। কারেন্ট হয়তো জেনে গেছে ওই দিন তন্নিকে বাঁচানোর জন্যই সে এখন আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। আমি কোনো কথা না বলে সেখান থেকে উঠে সোজা বাইরে চলে আসলাম। বাইরে এসে গাছতলায় বসে আছি। একটু পর সানি এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, কি রে তুই এখানে? পিছনে তাকিয়ে দেখি সবাই চলে আসছে। তোরা চলে আসলি কেন? তো কি করব? যা ফ্রেন্ডশিপ কর। তুই পাগল হয়েছিস? তোদের সাথে তো ওর কিছুই হয়নি, সো তোরা তো ফ্রেন্ডশিপ করতে পারিস। তোর মাথা নষ্ট? তুই না করলে আমিও করব না। ও আগে যে কাজগুলো করেছে আমরা এখনো বলিনি, আর এত সহজে ফ্রেন্ডশিপ করব তুই ভাবলি কি করে? সেদিনই বাঁচানোর জন্য আজকে ফ্রেন্ডশিপ করতে এসেছি, না হলে আজকেও তোর উপর আক্রমণ করতো। আচ্ছা বাদ দে তো, এগুলো আর ভালো লাগছে না। ওই চল, ওদিক থেকে ঘুরে আসি, সময়ও কাটবে, ভালোও লাগবে। আচ্ছা ঠিক আছে। এরপর ওদের সাথে অনেক ঘোরাঘুরি করলাম। তারপর বাসায় চলে আসলাম। দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছি মাত্র, দেখলাম একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে? আমি, তুমি জুয়েল না? আরে আজব, আমিটা কে? আমি জুয়েল। ওই যে তুমি যে প্রাইভেট পড়াতে লিজা ওর আম্মু। ও আচ্ছা, আন্টি কেমন আছেন? এই তো ভালো বাবা, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ কল দিলেন, কোনো সমস্যা? আসলে বাবা আমার ভুল হয়ে গেছে, তুমি চাইলে লিজাকে আবার পড়াতে পারো। সরি আন্টি, আমি শেষরা না যে আপনাদের বাসায় আবার যাব। যার কথা শুনে আমাকে বাদ দিছেন তাকে বলেন পড়াতে, বা অন্য একটা টিউটর ঠিক করে দিতে। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দিলাম। ফকিন্নি, কোনো কিছু না জেনে সেদিন আমাকে নিষেধ করেছিলি, এখন আবার কল দিয়ে ন্যাকামো করতেছে। সেদিন বিকেলে আর বাসা থেকে বের হইনি। পরের দিন কলেজে গেলাম, সবাই মিলে ক্লাসে গেলাম। ক্লাসে খেয়াল করলাম তন্নি আমার পাশের টেবিলে বসছে। আমি সানিকে আমার জায়গায় দিয়ে অন্য টেবিলে গিয়ে বসলাম। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছি, এমন সময় তন্নি পেছন থেকে ডাক দিল, ওই দাঁড়া। আমি দাঁড়িয়ে গেলাম। আজকে না জানি আবার কি করে, বয়স শুনে তো মনে হচ্ছে রেগে আছে। তোরা তো ভাব কিসের? মানে? কচি খোকা, মানে বোঝো না তাই না? এই আমার সাথে ফ্রেন্ডশিপ করতে তোর সমস্যা কোথায়? সমস্যা আছে বলেই তো করছি না। কি সমস্যা আমাকে বল। তুই জানিস কত ছেলে আমার পিছে ঘুরে, আমি পাত্তা দিই না। আপনার যখন এত ফ্রেন্ডশিপ করার ইচ্ছে তো অন্যদের সাথে কি করেন? তোর কিচ্ছু করতে হবে না, তুই শুধু বল ফ্রেন্ডশিপ করতে তোর সমস্যা কোথায়? আমার মধ্যে কি পাইছেন? তোরে ভালোবাসি তাই। কিছু বললেন? তোর জন্য ওই ফকিন্নিগুলো তো আমার সাথে কথা বলছে না। আচ্ছা আমি বলে দেবো ওদের যাতে আপনার সাথে কথা বলেন। তোর এত দালালি করতে হবে না, বল তোর সমস্যা কি? দূর, এই ফালতুর সাথে কথা না বলে বেটার হবে। আমি কোনো কথা না বলে ক্যান্টিনে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি ফারি একা একা বসে আছে। কিরে তুই এখানে কেন? ওরা কই? জানি না। তোর কি মন খারাপ? আরে না। মিথ্যে বলিস কেন, কি হয়েছে বল। দোস্ত, তোকে একটা কথা বলবো, প্লিজ কাউকে বলিস না। আচ্ছা ঠিক আছে বল। আমার একটা ছেলের সাথে রিলেশন আছে। বাহ, এত খুশির খবর তুই এতদিন বলিসনি কেন? বলিনি, অনেক সমস্যা ছিল তাই। আচ্ছা বুঝলাম, এখন মন খারাপ কেন? ফয়সালের বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একটা মেয়ের সাথে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আরে থাম থাম, এখানে অনেক লোক, কান্নার দরকার নেই। এখন বল, ছেলেটা কি তোকে সত্যি সত্যি ভালোবাসে? তো ছেলেটাকে বল তোকে নিয়ে পালিয়ে যেতে। আর এতদিন ছেলেটার কথা বলিসনি কেন? ছেলেটা কে? তিন্নির মামাতো ভাই। আমাদের নবীনবরণের দিনে সে কলেজে এসে আমাকে সেদিন প্রথম দেখেছিল। অনেক দিন আমার পিছে ঘুরেছে, তারপর প্রপোজ করে।
আমিও ওর অনেক খবর নিলাম, তারপর রাজি হয়ে গেলাম। এত ছেলে থাকতে তন্নির মামা তো হয়, তো আমাদের বলিসনি কেন? তোর সাথে তন্নি যা করলো, তখন যদি আমি ওর মামাতো ভাইয়ের কথা বলি, তোরা সবাই আমাকে কি রিয়্যাক্ট করতি, তাই। তাহলে এখন বললি কেন? আর কোনো উপায় নেই। তার মানে আমরা তোর উপকারের বন্ধু, রিয়েল বন্ধু না? না দোষ, আমি সেটা মিন করিনি। এখন কিছু একটা কর, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, সানি আইমান সাদে আসুক, দেখি কি করা যায়। এমন সময় পিছন থেকে কেউ একজন কাঁধের উপরে একটা থাপ্পড় দেয়। পিছনে তাকাতে দেখি সানি। কি রে, দুজনে আড্ডা দিতে আছিস? অন্তত একবার বললি না। আরে না, মাত্র আসলাম। ফারিয়াকে তোর কথা জিজ্ঞেস করে সে বললো তুই নাকি ওয়াশরুমে গেছিস। আইমান আর সাদিয়া কয়ে? আসছে, একটু সময় লাগবে। তোদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। বল, কি কথা? না, ওরা আসুক, তারপর না হয় বলবো। আচ্ছা, এখন কিছু অর্ডার দে, ক্ষুধা লাগছে। ওকে, কি খাবি? তারপর আমরা তিনজন বসে আড্ডা দিচ্ছিলাম। একটু পর আয়মান আর সাদি আসলো। কিরে, কোথায় গেছিলি তোরা? সরি দোস্ত, একটু বাইরে গিয়েছিলাম। আচ্ছা বস এখানে। এবার বল, কি বলবি? ফারিয়া রিলেশনের কথা বলে দিলাম। কি, তোর রিলেশন আছে? অন্তত আমাদেরকে বলিসনি। আমি এবার পুরো বিষয়টি বুঝিয়ে বলি। তো এখন কি করবি? জানি না, তোরা কিছু একটা কর। তো ও তোকে বিয়ে করলো, তো তুই কি ফয়সালকে এখন বিয়ে করতে পারবি? আমার তো সমস্যা নাই, কিন্তু বাসায় গিয়ে কি বলবো? আরে দূর, বাসায় কেন বলবি? জাস্ট কোর্ট ম্যারেজ করবি, যাতে ফয়সাল অন্য কোথাও বিয়ে করতে না পারে। কিন্তু ওর তো বিয়ে ঠিক হয়ে আছে। তো ও তোকে বিয়ে করলো, তো অন্য কারোর সাথে হবে না। কোর্ট ম্যারেজ তো যে কোনো সময় করা যাবে, বাট আগে ফয়সালের বিয়েটা ভাঙতে হবে। তাহলে একটা কাজ করলে কেমন হয়? কি? বিয়ের দিন রাতে তুই ফয়সালকে নিয়ে পালিয়ে যাবি, আমরা ফয়সালকে বাসার থেকে তুলে নিয়ে আসবো। শালা মাথা মোটা, ফয়সাল কি মেয়ে যে আমরা ওরে বাসা থেকে তুলে নিয়ে আসবো? অন্য কোনো উপায় বের করতে হবে। আচ্ছা দোষ, আর কোনো উপায় নেই? জুয়েল, কিছু বলিস না কেন? অন্য কোনো উপায় তোর জন্য জানা আছে? একটা উপায় আছে। কি? তাড়াতাড়ি বল। তন্নি। কিভাবে? তন্নি পারবে। ফয়সাল তন্নির মামাতো ভাই, সো তন্নি যদি ওর মামাকে বলে তাহলে হয়তো বিয়েটা অফ হয়ে যাবে। অ্যান্ড আরও একটা উপায় আছে, যে মেয়েটার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে তাকে ফয়সাল আর ফারিয়ার রিলেশনের কথাগুলো বললে হয়তো সেও নিজে বিয়ে বন্ধ করে দেবে। কারেক্ট। এখন কি করবি? এই বিয়ে করবে? এই বিয়ে কবে রে? আগামী সপ্তাহে। ফয়সালকে কল দে আর মেয়েটার পুরো ডিটেলস জেনে নে, আর মেয়েটার নাম্বার নিয়ে নে। এখন কল দিব? আরে না, বিয়ের পরে দিস। ফকিন্নি, তাড়াতাড়ি কল দে। ফারিয়া কল দিল, তারপর অনেকক্ষণ কথা বলে মেয়েটার পুরো ডিটেলস নিল, আর নাম্বার ও বাসার অ্যাড্রেসও নিল। সব নিয়েছিস? ওরে কল দিয়ে জিজ্ঞেস কর কোথায় আছে, তারপর আমরা সেখানে গিয়ে ওর সাথে কথা বলবো। ওকে, যদি জিজ্ঞেস করে আমি কে, তখন কি বলবো? বলবি তুই ফয়সালের কাজিন, এখন ওর সাথে দেখা করতে চাচ্ছিস। আচ্ছা ঠিক আছে। এরপর ফারিয়া মেয়েটাকে কল দিল, কয়েকবার কল দিল, কিন্তু কল রিসিভ করতেছে না। কল তো ধরছে না। আচ্ছা ঠিক আছে, তুই রাতে কল দিয়ে দেখা করতে বলবি, সকালে আমরা সবাই যাব, তারপর মেয়েটাকে সব কিছু বুঝিয়ে বলবো। যদি এটাতে কাজ না হয় তাহলে তন্নিকে দিয়ে করতে হবে, আর কোনো অপশন নেই। বাদ দে, দোয়া কর যাতে মেয়েটাই বিয়ে বন্ধ করে দেয়। ওকে চল তাহলে, এই ফারিয়া তুই কথা বলে সব ঠিকঠাক কর। ওকে। তারপর ওদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে পড়তেছি, দেখি ফারিয়া কল দিছে। বল। দোস্ত, মেয়েটার সাথে কথা বলছিস? ও দেখা করতে রাজি হয়েছে। গুড। কি বললো? তো কোথায় দেখা করবি সেটা বলেছিস? বেস্ট ইন রেস্টুরেন্টে দেখা করতে বলেছে। ওকে, 9টায় রেডি থাকিস। ওকে, তুই একটু তাড়াতাড়ি আসিস। ওকে, তুই বাকিদের বলে দে। ওকে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে রেডি হয়ে বেস্ট ইন রেস্টুরেন্টে চলে গেলাম। গিয়ে দেখি আমি ছাড়া সবাই আছে। কি রে, তোর এত দেরি কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো কল ধরছিস না কেন? মোবাইল চেক করে দেখি 10 বার কল দিয়েছে। সরি রে, মোবাইল সাইলেন্ট ছিল। আচ্ছা বাদ দে, মেয়েটা এসছে। তো তুই বাহিরে কেন? তোর জন্য। আইমান আর সাদিয়া ভিতরে কথা বলতেছে। আচ্ছা চল। তারপর ভিতরে গেলাম, মেয়েটার সাথে অনেক কথা বললাম। তারপর ফারিয়াকে ইশারা দিয়ে বললাম ওর কথাগুলো বলতে। তারপর ফারিয়া ওর সবগুলো কথা বুঝিয়ে বললো। আমরা সবাই একসাথে মেয়েটাকে বোঝালাম, কিন্তু মেয়েটা উল্টো রিক দেখিয়ে বললো, এটা কোনো ব্যাপার না, বিয়ের আগে সবারই 2-1টা প্রেম থাকে,
আমারও ছিল। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। মানে? মানে বিয়েটা হচ্ছে, আপনি ফয়সালকে ভুলে যান। পারলে আপনিও অন্য কাউকে বিয়ে করে নেন। তার মানে আপনি বিয়েটা করবেন? হুম। সব কিছু জানার পরও আপনি ওর মাঝে কি পেয়েছেন? দেখেন, ফয়সাল দেখতে অনেক হ্যান্ডসাম এবং ধনীও, ভালো চাকরিও করে। সো আমি কেন, আপনিও এমন ছেলে হাতছাড়া করবেন না। কিন্তু মেয়েটা উল্টো রিয়েক্ট দেখে বলে, কোনো কিন্তু নয়। আপনাদের আর কোনো কথা থাকলে বলতে পারেন। না, কোনো কথা নাই, আপনি যেতে পারেন। তারপর মেয়েটা চলে গেল। এবার কি হবে? এ ন্যাকামি থামা, তন্নিকে দিয়ে করব। এই জুয়েল, তুই বললেও শুনবে। সরি, শুনলেও আমি বলবো না। কেন? ভুলে গেছিস কি কি করেছিল? এখন ওগুলো বলে কোনো লাভ নেই। তোরা বল, আমি ওর সাথে কথাই বলবো না। আচ্ছা বাদ দে, তোদের কাউকে বলতে হবে না। এই কথা বলে উঠে চলে গেল। এক এক করে সবাই চলে গেল, আমি একাই বসে রইলাম। তারপর আমি চলে গেলাম। আমি জানি ওরা সবাই আমার উপর রাগ করে আছে, কিন্তু তন্নি মেয়েটাকে একটু সহ্য হয় না। আর ফ্রেন্ডশিপের তো প্রশ্নই আসে না। রাতের বেলা বাসায় বসে বসে চিন্তা করতেছি কি করা যায়। মোবাইল নিয়ে FB লগ ইন করলাম। ফারিয়া অনেক দুঃখের স্ট্যাটাস দিয়েছে, সবগুলোতে বন্ধুদের বিরুদ্ধে লেখা। স্পষ্ট দেখতে পারছি সব কথা আমাকেই মিন করে বলেছে। তারপর ভাবলাম তন্নির সাথে কথা বলেই ফেলি। যেটাই হোক, ফারিয়া আমার খুব ভালো বন্ধু, আর বন্ধু তো বন্ধুর জন্যই। পরের দিন কলেজে অপেক্ষা করতে লাগলাম তন্নি কখন আসে। এই তো আসতেছে। তারপর ওর কাছে গেলাম, ওকে পিছন থেকে ডাক দিলাম। ও পিছন ফিরে আমাকে দেখে হা হয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে এলেন দেখেছে। কি ব্যাপার মিস্টার, আপনি তো আমাদের সহ্য করতে পারেন না, তো এখন ডাকতেছেন কেন? ফ্রেন্ডশিপ করতে চাইছিলাম কি, একটা রিয়েক্ট তুই আমাদের সাথে সেদিন দেখালি, এমনভাবে উঠে চলে গেলি যেন আমরা চিড়িয়াখানার ভয়ঙ্কর প্রাণী। আমি রাজি। কি রাজি? আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করতে। সত্যিই নাকি কোনো মতলব আছে? মতলব থাকলে প্রথমে আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করতাম। আচ্ছা ঠিক আছে, আজ থেকে সবাই ফ্রেন্ড। বাকিরা কোথায়? ওরা এখন আসেনি। আচ্ছা চল ওদিকে গিয়ে বসি। চলেন। ওয়েট, আবার কি হলো? তুই না আমাদের ফ্রেন্ড? হুম। তাহলে আপনি করে বলতেছিস কেন? তো কি বলবো? তুই করে বলবি সবার মতো। আচ্ছা ঠিক আছে। তারপর ওদের সাথে গাছতলায় গেলাম। সানি, আয়মান, সাদিয়া, ফারিয়া সবাই আমার উপর কালকের ব্যাপারটা নিয়ে রেগে গেছে। সেজন্য সকাল থেকে কেউই কল দেয়নি, কলেজেও আসতেছে না। কি রে, তোর কি মন খারাপ? না ঠিক আছে, আমি শুধু বসে আছি তন্নি কখন একা হবে আর কখন আমি ওরে কথাগুলো বলবো। একটু পর লিজা বলল, ওই তোরা থাক, আমি গেলাম। তারপর লিজা চলে গেল। আমি আর তন্নি চুপচাপ বসে আছি। ওর সাথে যেভাবে বসবো কখনো কল্পনা করিনি। যেখানে সে আমাকে দেখলে হুমকি দিত, আর সেখানে আমার সাথে বসে আড্ডা দিচ্ছে। বাস্তবতা কি থেকে কি হয় বোঝাই মুশকিল। আমার চুপ থাকা দেখে বলল, কিরে চুপচাপ বসে থাকবি নাকি কিছু বলবি? আপনার সাথে সরি, তোর সাথে একটা কথা ছিল। তো বল, চুপ করে আছিস কেন? আমি এবার ফারিয়া তন্নির মামাতো ভাইয়ের ফয়সালের রিলেশনের কথা বললাম, এবং এর আগে যা যা হয়েছে সব কিছু বললাম, এবং ওর মামাকে কি কি বলতে হবে সেটাও বলে দিলাম। আচ্ছা, এই তাহলে আসল কথা। হুম। তুই সে কারণে ফ্রেন্ডশিপ করেছিস? আমি ঠিকই সন্দেহ করেছিলাম তোর ভিতরে কোনো একটা ঘাপলা আছে। যে ছেলে আমাকে এক সেকেন্ডও সহ্য করতে পারে না, আর সে নিজে থেকে এসেছে ফ্রেন্ডশিপ করতে, আমি প্রথমেই বুঝছি। এই না, আমি এটার জন্য ফ্রেন্ডশিপ করিনি। তো কেন করলি? আগে করিসনি কেন? আসলে আমি ভাবছি কিছুদিন পর সব পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে ফ্রেন্ডশিপ করব। আর যতই হোক আমরা সেম ক্লাসে পড়ি, ফ্রেন্ডশিপ রাখা দরকার। বুঝলাম। তো এখন কি করতাম? যদি তোর মামাকে বলে বিয়েটা বন্ধ করে দিতি তাহলে ভালো হতো। হাতে সময় নেই, আর কয়েকদিন পরে বিয়ে। ওকে চল। কোথায়? কোথায় আবার? মামার বাসায়। ওকে চল। তারপর ক্যাম্পাস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে ওর মামার বাসার দিকে রওনা দিলাম। কলেজ থেকে একটু দূরে ওর মামার বাসা। মেয়েটা যে এত কথা জানে, ওর সাথে না বের হলে জানতাম না। একটু পর ওর মামার বাসায় গেলাম। সে আমাকে সোফা রুম দেখিয়ে দিয়ে বসতে বলল, তারপর নিজে অন্যদিকে চলে গেল। আমি বসে বসে ভাবছি কাজটা হবে কিনা। তারপর তন্নির মামাকে নিয়ে আমার কাছে আসলো। আমি সালাম দিলাম, বসে কিছুক্ষণ গল্প করলাম। তারপর তন্নি ফয়সালের বিয়ের ব্যাপারে বলে, কিন্তু ফয়সালের যে রিলেশন আছে সেটা বলেনি। তন্নি নিজ থেকে অনেকগুলো মিথ্যা কথা বলে প্রায় ওর মামাকে নিস্তব্ধ করে দিল। মেয়েটার বুদ্ধি থেকে আমি রীতিমতো একটা টাস্কি খেলাম। তারপর ওর মামা বলল, তোরা এত কি করে জানিস? আরে আমার ভাইয়ের বিয়ে, আর আমি ভাবি সম্পর্কে একটু খবর নিব না, তা কি করে হয়, তাই খবর নিলাম। ও মামা প্লিজ।
তুমি ভাইয়ার জীবনটা এইভাবে নষ্ট করে দিও না। একটা মাত্র ছেলে তোমার, ওর যদি কিছু হয়ে যায় কি করবে এই টাকা সম্পত্তি দিয়ে? বোঝা যাচ্ছে মামা পুরো ইমোশনাল হয়ে গেছে, বেচারা মনে হয় কেঁদেই দিবে। লিমার বাবা আমার সাথে এত বড় মিথ্যা কথা বলছে, নিজের মেয়েকে আর ছেলের কাঁধে ঝুলিয়ে দেওয়ার জন্য এসব করেছে। মামা। কিন্তু মা, আমি তো সবাইকে দাওয়াত দিয়ে দিছি, আমি এক কথার মানুষ, এখন কথার খেলাপ কি করে করি? খেলাপ কেন করবে? তুই ওই দিনই ভাইয়ার বিয়ে দাও। আরে এত তাড়াতাড়ি ওর জন্য মেয়ে পাবো কোথায়? সেটা আপনি আমাদের উপর ছেড়ে দেন। পারবে নাকি তোমরা? চেষ্টা করতে তো সমস্যা নেই, আপনি শুধু লিমার সাথে এই বিয়েটা ক্যান্সেল করেন। ওকে বাবা। মামা বিকেলবেলা রেডি থাকবে, আমরা পাত্রী দেখতে যাব। আমি আর মামা অবাক হয়ে তার দিকে তাকালাম। পাত্রী কে? সেটা না হয় বিকেলে দেখবে। ফয়সাল ভাইয়াকেও বলো রেডি থাকতে। আচ্ছা ঠিক আছে। মামা আমরা তাহলে আসি, বিকেলে দেখা হবে। খেয়ে যাও। না, আমাদের কাজ আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে। এরপর বাসা থেকে বেরিয়ে আসলাম। কিরে কেমন দিলাম? পুরাই 100। আপনি একটা জিনিস মাইরে দেখতে হবে না মেয়েটা কে? হয়েছে, আর ঢং করতে হবে না, আরেকটা কাজ করতে হবে। কি কাজ? ফারিয়াদের বাসায় বলতে হবে, না হলে ওরা জানবে কি করে। দাঁড়া, আমি আর আম্মুকে কল দিই। আচ্ছা দে। কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? এই তো আন্টি, আছি মোটামুটি, আপনি? আছি, আল্লাহ রাখছে। আন্টি ফারিয়া কোথায়? কলেজে আসেনি যে? জানি না বাবা, মেয়েটা কালকে থেকে কিছুই খাচ্ছে না, দরজা বন্ধ করে ভিতরেই বসে থাকে। আন্টি একটু কথা ছিল। বলো। আমি পুরো বিষয়টা বুঝিয়ে বললাম এবং এটা বললাম বিকেলবেলা ওরা সবাই দেখতে আসবে। আন্টিও কেমন জানি একটু একটু খুশি আছে। তাহলে এই ব্যাপার। আর দেখো, মেয়েটা আমাকে কিছুই জানায়নি। আন্টি ফারিয়া ভয় জানায়নি। ভয়ের কি আছে? আমি তো ওর মা, ওর ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। আমার আর ওর বাবার প্রথম প্রেম ছিল, তারপর বিয়ে। আন্টি আরেকটা কথা। বলো বাবা। আমি যে আপনাকে কথাগুলো বলছি, ফারিয়াকে কিছু বলবেন না, আর ফয়সাল যে ওরা দেখতে আসছে সেটাও বলবেন না। কেন বাবা? ওর একটা সারপ্রাইজ দেব। আচ্ছা ঠিক আছে। কল কেটে দিলাম। সব ঠিক আছে? তুই তাহলে যা, দুপুরে খেয়ে রেডি হয়ে নিস। দেখা কোথায় করবি? মানে ফারিয়াকে কোথায় দেখাবি? সিজলা রেস্টুরেন্টে দেখা করলে কেমন হয়? যেটা ভালো বুঝিস। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় যা। তারপর তনির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আজকে কেমন যেন একটু অন্যরকম আনন্দ লাগছে। খাওয়া দাওয়া করে আমি ফারিয়ার আম্মুকে কল দিয়ে সব কিছু বলে দিলাম, কোথায় আসতে হবে সেটা বলে দিলাম। আরও বললাম সানি, আয়মান আর সাদিয়াকে সাথে করে নিয়ে আসতে। তারপর রেডি হয়ে তনিদের বাসার সামনে চলে গেলাম। কিছুক্ষণ পর সে আসলো, তারপর দুজনে ওর মামার বাসায় চলে গেলাম। সেখান থেকে সব কিছু ঠিকঠাক করে ওদেরকে সাথে নিয়ে সিজলারে চলে গেলাম। ফারিয়ার আম্মু আব্বু, ওর বাবা, ওর মামা, আরও কয়েকজন লোক, তারপর সানি, আয়মান আর সাদিয়া সবাই আগে থেকে এসে বসে আছে। এরপর আমরাও গেলাম। আমাকে আর তনিকে একসাথে দেখে সানি, আয়মান, সাদিয়া, ফারিয়া এমনভাবে তাকালো যেন তারা আকাশ থেকে পড়েছে। আমি ওদের সাথে কোনো কথা না বলে ফয়সালের পাশে গিয়ে বসলাম। ফয়সাল আর ফারিয়া একে অনেকে দেখে খুশিতে শেষ, বারবার আমাদের দিকে তাকাচ্ছে। তন্নি এসে আমার পাশে বসলো। আজকে একটা কালো শাড়ি পরেছে, দেখে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আমার এই অবস্থা দেখে শানি শুধু এপাশ ওপাশ করতেছে, মনে হয় ওর জ্বলতেছে। যাই হোক, কথাবার্তা শুরু হলো, সবাই সবার সম্পর্কে জানালো, খবর নিল। ফয়সালকে আর ফারিয়াকে কথা বলার জন্য একটা রুমে পাঠিয়েছে। একটু পর দুজনে আবার রুমে আসলো। দুজনেই হেসে হ্যাসূচক সম্মতি দিল। যাক, সবাই রাজি। বিয়ের তারিখটাও শোনার পর ফারিয়ার বাবু প্রথমে না করলেও পরে রাজি হয়ে যায়। সব ঠিকঠাক। আমি আস্তে করে উঠে বাইরে বেলকনি থেকে দাঁড়ালাম। সাদিয়া পিছনে এসে, কিরে এখানে কি করছিস? আমি চুপ। কিরে শালা, একা একা এত দূর, একবার বললিও না। আমি এবার চুপ। সরি দোস্ত, আমরা না বুঝে তোর সাথে এই দুদিন ব্যাড বিহেভ করেছি। আমি কিছুই বলছি না। একটুবার ফারিয়া আসলো। থ্যাঙ্কস দোস্ত, তুই না থাকলে কিছুই হতো না। আমি কারো বন্ধু না, শুধুমাত্র ব্যবহারের পাত্র মাত্র। প্লিজ এভাবে বলিস না। আমি ভাবছি তুই তন্নির সাথে কথা বলবি না, তাই তোর উপর একটু রাগ হলো। আচ্ছা তোরা তাহলে আগে থেকেই প্ল্যান করে রাখছিলি? আরে না, ওর রাগ ভাঙতেছি। আচ্ছা শোন, ওনারা চলে যাক, আমরা চল কোথাও গিয়ে বসি, একটু আড্ডা দিই। ফয়সাল ভাইয়াও থাকবে। ওকে চল। তারপর সবাই মিলে একটা কফি শপে গেলাম। সাদিয়া জিজ্ঞেস করলো, এবার বল, এত কিছু কি করে করলি? প্রথম থেকে শেষ পর্যন্ত সব বলল। তোর মাথায় বুদ্ধি আছে মাইরি। জুয়েল দোস্ত, বলছিলাম কি, তুই তো সাদিয়া আর আইমানকে প্রেম করে দিলি, এখন ফারিয়াকেও করে দিলি। এবার আমার ব্যাপারে একটু চিন্তা কর। চুপ কর শালা, তোর কপালে প্রেম নাই। তোমাদেরকেও ধন্যবাদ এত সুন্দর করে সব কিছু করার জন্য।
আর এখানে ধন্যবাদের কি আছে? আপনারা হলেই তো এই কাজটাই করতাম। আচ্ছা চল উঠি, অনেক দেরি হয়ে গেছে। তারপর বাসায় চলে গেলাম। রাতের বেলা তন্নি কল দিল, অনেকক্ষণ কথা বললাম। তারপর কালকে সকালে একা দেখা করার জন্য বলল। সকালে ঘুম থেকে উঠে ওদের ঠিকানায় চলে গেলাম। গিয়ে দেখি তন্নি আগে থেকে বসে আছে। কিরে এত দেরি হলো যে? হেঁটে আসছি তো তাই। বল কেন ডেকেছিস? না এমনি, বস এখানে। বাসায় ভালো লাগছে না, তাই ভাবলাম তোর সাথে একটু আড্ডা দিই। ও আচ্ছা। আচ্ছা তোর কি আসলেই কেউ নেই? আছে আবার নেও। বুঝলাম না। আচ্ছা বুঝিয়ে বলছি। পুরো কাহিনী তন্নিকে বললাম। তো এতদিন যে সবাইকে বলেছিস তোর কেউ নেই, তুই এতিম? এমনি। তো তোর আব্বু আম্মুর কাছে আর ফিরে যাবি না? যদি কখনো মানুষের মতো মানুষ হতে পারি, ভালো একটা চাকরি পাই, তাহলে আবার ওদের সামনে যাব। সরি রে। সরি কেন? আমি না জেনে তোর সাথে এত কিছু করেছি। মনে মনে বললাম, সময় হলে দেখতে পারবি আমি কি করি তোর সাথে। আরে ধুর, আমি এগুলো নিয়ে ভাবি না। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন এগুলো বলে লাভ কি? তারপর তন্নি বলল, তবুও আমি একটু বেশি করে ফেলেছি। ফারিয়া কল দিল। এই তো বাসায়। বাসায় কি করিস? তাড়াতাড়ি মার্কেটে আয়, আমরা সবাই আছি। মার্কেটে কেন? আরে বিয়ের কেনাকাটা করতে হবে, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে। এরপর তন্নিকে নিয়ে মার্কেটে চলে গেলাম। দেখি সানি, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই আছে। আমাকে আর তন্নিকে একসাথে দেখে একটু অবাক হয়েছে মনে হয়। কি রে বেটা, সারাদিন তন্নির সাথে কি? আরে আজব, সারাদিন কোথায় দেখলি? বাসায় আসার সময় রাস্তায় দেখা হয়, তাই ওরে নিয়ে আসলাম। দেখিস আবার। শালা সবারই নিজের মতো মনে করিস কেন? ওই তোরা থাম, ভিতরে চল, নইলে আব্বু বকা দেবে। ওকে চল। ভিতরে গেলাম। সাদিয়া তন্নি ফারিয়ার জন্য শাড়ি দেখতেছে। আমি, সানি আর আইমান বাইরে ঘোরাঘুরি করতেছি। সানি এদিক ওদিক উকিঝুঁকি দিচ্ছে মেয়ে আছে কিনা। ফারিয়া আমাকে ইশারা দিয়ে বলল, তোরা যা যা লাগে নিয়ে নে, আজকে খরচ সব আমার। আমি বললাম আমার কিছুই লাগবে না। সানি আর আইমানকে বললাম নিতে, ওরাও নিচ্ছে না। ফারিয়া বাইরে এসে, কিরে তোরা কিছু নিবি না? আরে আমার লাগবে না, ওদের জিজ্ঞেস কর কিছু লাগবে কিনা। আমি এত কিছু বুঝি না, তোদেরও কিনতে হবে। আচ্ছা একটা কাজ কর, গায়ে হলুদের জন্য 3 জনের 3টা পাঞ্জাবি নিয়ে নে। এটা তো করিস না প্লিজ। এই দাঁড়া, তোদের জন্য পাঞ্জাবি আমি চয়েস করব। আচ্ছা ঠিক আছে, সবাই চল। তারপর আমরা একটা পাঞ্জাবি দোকানে গেলাম। যাওয়ার সাথে সাথে একটা শখ খেলাম, কারণ ওখানে আব্বু আর ছোট মামা ছিল। হঠাৎ করে ওদের দেখে ভিতরটা কেঁদে উঠলো। আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম, গিয়ে অন্য একটা গলিতে ঢুকে গেলাম। এদিকে সানি আর আইমান আমাকে পাগলের মতো খুঁজতেছে। আমি বাইরের দিকে তাকে অপেক্ষা করছি কখন ওরা যাবে। হঠাৎ করে কেউ একজন আমার কাঁধে হাত দেয়। মুহূর্তেই চমকে উঠে পিছনে তাকে দেখি আইমান আর সানি। কিরে তুই এখনো কি করছিস? আর আমরা অন্যদিকে তোকে খুঁজছি। আমি চুপ। কিরে কিছু বলস না কেন? কি হয়েছে? আম্মু, আব্বু আর ছোট মামা ওই দোকানে ছিল। মানে আমরা যেখানে পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম সেখানে? তো দেখা কর। তুই পাগল নাকি? যেখানে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে সেখানে আমি বুঝি ওদের সাথে দেখা করব? এতদিনে সব ভুলে গেছি। তবু আমি প্রতিষ্ঠিত হওয়া ছাড়া ওদের সামনে যাব না। সেজন্য আমরা যখন তোর নাম ধরে ডাকাডাকি করতেছি বারবার, তোর আব্বু আম্মু বারবার আমাদের দিকে তাকাচ্ছিল। তোর আম্মু তো একটুর জন্য জিজ্ঞাসা করে নাই। আচ্ছা বাদ দে, এখন চল, ওনারা চলে গেছে। আর শোন, ওদেরকে কিছু বলার দরকার নেই। আচ্ছা চল। তারপর ওদের সাথে আরও কিছুক্ষণ থেকে কেনাকাটা শেষ করে বাসায় চলে গেলাম। আর 2 দিন পরই বিয়ে। এখান থেকে সব কিছু ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে। আমরা ব্যস্ত, মোটামুটি সব কিছুই ঠিকঠাক। মহা ধুমধামে বিয়েটা হয়ে গেল। ফারিয়া বিয়ের পরেও পড়ালেখা করবে, এটা আগে থেকে ঠিক ছিল। বিয়েতে অনেক মজা করলাম, ভালোই ভালোই বিয়েটা শেষ হলো। বিয়ের কয়েকদিন পর আবার সবাই কলেজে গেলাম, ক্লাস করলাম। আমাদের ফ্রেন্ডশিপ আরও মজবুত হলো। সারাদিন সবাই একসাথে থাকি, ভালোভাবে দিনগুলো যাচ্ছিল। দেখতে দেখতে আমাদের কলেজের শেষ প্রান্তে চলে আসছি, মানে আমাদের সবগুলো সেমিস্টার কমপ্লিট। আর কিছুদিন পরে ফাইনাল এক্সাম। আজকে আমাদের বিদায় অনুষ্ঠান হবে। স্যারেরা সবাই আমাদের অনুষ্ঠানে অনেক কথা বললো, ছোটরা অনেক কথা বললো। অনুষ্ঠান শেষে সবাই মিলে সেই গাছতলায় গিয়ে বসলাম, যেখানে আমরা সবাই আড্ডা দিতাম। সবারই মন খারাপ। যতই হোক অনেক স্মৃতি জুড়ে আছে এই ক্যাম্পাসে। আর সবচেয়ে বড় কথা, পরীক্ষার পরে আমরা সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যাব। হবে না আগের মতো আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, ঘুরতে যাওয়া। সবারই মন খারাপ। তারপর অল্প কিছু কথা বলে যে যার মতো বিদায় নিতে লাগলাম। এমন সময় তন্নি বলল, সবাই দাঁড়া, তোদের সাথে কথা আছে। বল। আমরা সবার দিকে তাকিয়ে আছি, চোখ মুখ লাল হয়ে আছে। কলেজ জীবনের শুরু থেকে তোদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল না। যখন 3য় সেমিস্টারে আসি তখন জুয়েলও আমাদের সাথে ভর্তি হয়।
প্রথম দিন থেকেই ওর সাথে আমার ভেজাল শুরু হয়, সেটা তোরা খুব ভালো করেই জানিস। আমি ওরা অনেক অত্যাচার করেছি, কখনো ছেলে লাগিয়ে, কখনো পুলিশ দিয়ে। শেষ যখন দেখলাম সে এখনো রাস্তায় ঘুরতেছে, তখন সিদ্ধান্ত নিলাম যে করেই হোক ওরে এখান থেকে তাড়াতে হবে। সেদিনও ওরা অনেক থ্রেট দিয়ে যখন আমি বাইক নিয়ে চলে যাচ্ছিলাম তখনই আমার অ্যাক্সিডেন্ট হয়, আর কিছু মনে নেই। যখন জ্ঞান আসে তখন শুনি ও আমাকে বাঁচিয়েছে। তোরাও নাকি রক্ত দিয়েছিলি, তোদের প্রতি আমার সম্মানটা বেড়ে যায়। সেদিন হসপিটালের বেডে শুয়ে ওয়াদা করেছিলাম আর কোনোদিন কোনো ছেলের সাথে বেয়াদবি করব না, পারলে উপকার করব। সেদিন থেকেই তোদের সাথে ফ্রেন্ডশিপটা হয়ে যায়। কিভাবে যে এতগুলো দিন চলে গেল আমি বুঝতেই পারিনি। এবার আসল কাহিনী বল, এটা আমরা সবাই জানি। জুয়েল, তোকে আমি ভালোবাসি সেই দিন থেকে যেদিন তুই আমাকে বাঁচিয়েছিলি। আবার এটা ভাবিস না যে বাঁচানোর জন্য ভালোবেসেছি, আমি সত্যিই মন থেকে ভালোবেসেছি। তো এতদিন বলিসনি কেন? যদি ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায় তার ভয়ে। আমি আজকের দিনটায় অপেক্ষায় ছিলাম। সবাই আমার দিকে তাকালো। কি রে, তুই কিছু বলছিস না কেন? আমি কি বলবো? কি বলবি মানে? তন্নি যেটা বললো সেটার উত্তর দে। সরি। মানে ক্লিয়ার করে বল। মানে আমি এসবে জড়াতে পারবো না। কেন, সমস্যা কোথায়? আছে অনেক সমস্যা। আমাকে আগে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর অন্য কিছু। আর তন্নি জাস্ট আমার ফ্রেন্ড, অন্য কিছু আমি কল্পনা করি না। তো সমস্যা কোথায়? দেখছিস না আমি আর আয়মান একসাথে আছি। তোদের লাইফ আর আমার লাইফ এক না, সো আমার দ্বারা এগুলো হবে না। হবে, তুই চিন্তা করে দেখ। হবে না, কারণ আমার গার্লফ্রেন্ড আছে। মিথ্যে বললাম? মানে তুই তো আমাদেরকে কিছু বলিসনি। বলার প্রয়োজন মনে করিনি তাই বলিনি। আমার গার্লফ্রেন্ড আগের কলেজে পড়ে। কিন্তু কোনো কিন্তু না, যা বলার আমি বলে দিয়েছি, তোরা থাক, আমি গেলাম। তারপর আমি হাঁটা দিলাম। তনি বারবার আমাকে ডেকেছে, কিন্তু আমি পেছনে তাকাইনি, সোজা হাঁটা দিলাম। আসলে আমি ইচ্ছে করেই করিনি, কারণ ও আমার সাথে যা করেছে সেগুলো একটাও আমি ভুলিনি। এবার বুঝুক কেমন লাগে। আমি ওরা শারীরিক নির্যাতন করব না, মানসিকভাবেই করব। রাতের বেলা সাদিয়া আয়মান আমাকে কয়েকবার কল দিয়ে বোঝানোর চেষ্টা করলো। আমি কল কেটে দিয়ে মোবাইল অফ করে রেখে দিলাম। 2 দিন পরে এক্সাম। আমি এগুলো নিয়ে না ভেবেই ভালোভাবে পড়তে লাগলাম। দেখতে দেখতে পরীক্ষা দিন চলে আসলো। আমাদের অন্য একটা কলেজে সিট পড়ে। সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেলাম। ওই কলেজের ওখানে গিয়ে দেখলাম সানি, আয়মান, ফারিয়া আর সাদিয়া দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ওদের সাথে কথা বললাম। তন্নিকে দেখতেছি না, আসবে কি আসবে না সেটাও জিজ্ঞেস করতে পারছি না। ওদের সাথে বসে বসে কথা বলতেছি। একটু পর দেখলাম তন্নি হাসতেছে, চোখ মুখ লাল ফুলে আছে। দেখে মনে হচ্ছে অনেক কান্নাকাটি করেছে। কি রে, কি অবস্থা তোর? অসুস্থ নাকি? না, আমি ঠিক আছি। দেখে তো মনে হচ্ছে না। চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর সবাই পরীক্ষা কেন্দ্রে চলে গেলাম। যে যার মতো পরীক্ষা দিল। বাইরে এসে অনেকক্ষণ আড্ডা দিলাম, কিন্তু তন্নি একবার আমার সাথে কথা বলেনি। আমিও নিজে থেকে বলিনি। দেখি সে কতক্ষণ রাগ দেখিয়ে থাকতে পারে। এভাবে সবগুলো পরীক্ষা চলে গেল, তন্নি আমার সাথে কথা বলেনি। শেষ পরীক্ষার দিন পরীক্ষা দিয়ে বের হয়েছি। আজকে কলেজ লাইফের শেষ দিন, হয়তো আর ওদের সাথে খুব একটা আড্ডা দিতে পারবো না, যে যার মতো ব্যস্ত হয়ে যাব। সানি বলল, চল ওদিক থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চল। আমি, সানি, আয়মান একটু দূরেই একটা রাস্তার পাশে গিয়ে বসলাম। তখন ফারিয়ারে কেউ ছিল না। সানি বলল, বন্ধু ওর প্রপোজ অ্যাকসেপ্ট করে নেই, সমস্যা কি? তুই কি পাগল? বলে গেছিস সে আমার সাথে কি কি করেছিল? সেটা বলে নেই, কিন্তু সে তো এখন আমাদের খুব ভালো বন্ধু, তোরও ভালো বন্ধু। বন্ধু, কিন্তু সেটাও তোদের উপকারের জন্য করেছি। মানে? এত তাড়াতাড়ি ভুলে গেলি? ফারিয়ার ফয়সালের বিষয়টা যেন হয়, সেজন্য ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি। এতে আমার কোনো স্বার্থ নেই। এখন তো রিয়েলি বন্ধু হয়ে গেছে, সো অ্যাকসেপ্ট কর ভাই। তোর এত দরদ লাগলে তুই কর, আমার ইন্টারেস্ট নাই। আমাকে তো আর প্রপোজ করেনি, করলে তো সেদিনে অ্যাকসেপ্ট করতাম। আচ্ছা ওয়েট, সেদিন তুই বলেছিলি তোর জিএফ আছে, কিন্তু আমরা তো কিছুই জানি না। মিথ্যে বলেছিলাম, যাতে তোর নিয়ে বাড়াবাড়িটা একটু কমে। এটা না করলেও পারতি। এই থাম, ওরা আসছে। তাকে দেখে সাদিয়া, ফারিয়া আর তোর নিয়ে দিকে আসতেছে। কি রে তোরা এইখানে? আমাদের কিছু বললেও না। তোদের দেখতে পাইনি, বসো এখানে আড্ডা দিই। তারপর ওরাও বসলো। তন্নি চুপচাপ বসে আছে। ফারিয়া তন্নিকে ধাক্কা দিতেই কি যেন বলার জন্য, তারপর ফারিয়া নিজেই বলল, জুয়েল দোস্ত, তোর সাথে কথা আছে। বল। তুই কি এই ব্যাপারে কিছু ভেবেছিস? কোন ব্যাপারে? তন্নি যে কথাটা বলল। তোদের সেদিন আমি কি বলেছিলাম মনে নেই? আমার আজকেও সে একই সিদ্ধান্ত। প্লিজ একটু ভেবে বল। আমার যা ভাবার তা আগেই ভেবেছি, সো অন্য কথা থাকলে বল, না হলে আমি গেলাম। উঠে চলে যাচ্ছিলাম এমন সময় তন্নি ডাক দিল। ওই দাঁড়া। আমি দাঁড়িয়ে আছি। যা, তোকে ভালোবাসতে হবে না, শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে যা। কি?
সত্যিই থাকতে পারবি আমার সাথে কথা না বলে? পারবো। তুইও চেষ্টা কর, তুইও পারবি। কিন্তু কোনো কিন্তু না, তুই আমার থেকে অনেক ভালো ছেলে পাবি। আমি ছোট লোক, এতিম, ফকিরের বাচ্চা, তুই তো বলেছিলি। এখন আবার ভালোবাসিস কেন? এই সব কিছুর জন্য সরি বললাম তো, প্লিজ মাফ করে দে। তোর উপর তো আমার কোনো রাগ বা ক্ষোভ নেই, সো মাফের প্রশ্নই আসে না। প্লিজ এমন করিস না, আমি সত্যি। অনেক হয়েছে, এবার থাম, আমি গেলাম। তনি পেছন থেকে আমাকে কয়েকবার ডেকেছে, আমি তাকাইনি। বাকিরা অনেকবার ডেকেছে, আমি না দাঁড়িয়ে চলে যাই। সেদিন আমি অনেক কেঁদেছি, হয়তো মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু কিছু করার নাই। সে আমার সাথে যেগুলো করেছে তার ফল ওকেও একটু ভোগ করতে হবে। এভাবে দিন যেতে লাগলো। সানিয়া ইমানের সাথে মাঝে মাঝে রাস্তায় দেখা হয়, মোবাইলেও কথা হয়। ফারিয়া আর সাদিয়ার সাথে মোবাইলে কথা হয় বা অনলাইনে টুকটাক কথা হয়। তন্নির সাথে টোটালি কোনো কথাই হয় না আমার। দেখতে দেখতে রেজাল্টের দিনে চলে আসলো। মোবাইলে রেজাল্ট দেখে নিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করলাম। আমাদের সবার রেজাল্ট মোটামুটি ভালো হয়, শুধু তন্নিটা ছাড়া। সেও পাশ করেছে, বাট অন্যদের মতো না। কারণটা হয়তো আমি রেজাল্ট দেওয়ার পরই বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করতে শুরু করি। একটা কোম্পানিতে চাকরির জন্য আবেদন করি, ইন্টারভিউ দিলাম, সব কিছু ঠিকঠাক ছিল, তাই চাকরিটাও পেয়ে গেছি। চাকরি পাওয়ার পর ওদের সবাইকে কলেজ ক্যাম্পাসে আসতে বললাম, ট্রিট দেব। সবাই আসলো, কিন্তু তন্নি আসলো না। তুই তো পুরাই চেঞ্জ। কই, আগের মতোই তো আছি। না মামা, আগের থেকে একটু অন্যরকম। আচ্ছা বাদ দে, তোর জব কেমন চলছে? ভালোই। তোরা ট্রাই করতেছিস না? না, আমি বাবার অফিসেই করব, সাথে আবার এই দুষ্টু বরটাকেও রাখবো। মামা, এই ভুল করিস না, সারা জীবন খোটা শুনবি যে তুই শ্বশুরের টাকা খাস। শালা কদিন পর ঘর জামাই করে নিয়ে যাবে, তখন কি করবি? ফারিয়া তো সেটেল, তোর জামাই কেমন আছে রে? আছি ভালো। এই তন্নির কি অবস্থা? তোদের সাথে কথা হয়? মাঝে মাঝে। তোর সাথে হয়? আরে না, হইলে কি তোদের জিজ্ঞেস করি? তুই রাজি হলে কি এমন ক্ষতি হতো? এসব কথা বাদ দে, অনেকদিন আড্ডা দিই না, চল ওই দিক থেকে ঘুরে আসি। ওদের সাথে পুরো বিকেল আড্ডা দিলাম, সন্ধ্যায় বাসায় চলে গেলাম। এভাবে দিন কাটছিল, ভালোই আছি। মাঝে মাঝে আব্বু আম্মুর কথা মনে পড়ে, ইচ্ছে করে তাদের কাছে ছুটে যাই। আর সব আছে, টাকা সম্মান সব কিছুই আছে, কিন্তু বাবা মা নেই। যত কিছুই করি দিন শেষে নিজেকে এতিমই মনে হয়। ইচ্ছে করছে এখনই ছুটে যাই, কোনো এক অজানা শক্তি ধরে রাখে, চাইলেও যেতে পারি না। কিছুদিন আগে আমি আর আমার বস গাড়ি নিয়ে একটা অন্য জায়গায় দরকারে যাচ্ছি। গাড়িতে বসে বসে কথা বলতেছি, এমন সময় ড্রাইভার অনেক জোরে ব্রেক চাপলো। সাথে সাথেই একটা ধাক্কা খেলাম। বাইরে তাকে দেখলাম একজন গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। বস আমাকে বলল, চল দেখো তো বাইরে কি হয়েছে। আমি গাড়ি থেকে নেমে গেলাম, দেখলাম একটা বৃদ্ধ লোক গাড়ির সামনে ধাক্কা খেয়ে পড়ে আছে। আমি গাড়ি নিয়ে পিছন থেকে টান দিয়ে তুলতে তুলতে বললাম, সরি আঙ্কেল, ড্রাইভার ভুল করে লাগিয়ে দিয়েছে, আপনার লাগেনি তো? পুরোটা বলার আগে আমি স্তব্ধ হয়ে গেলাম, কারণ লোকটার কেউ নেই, সে হচ্ছে আমার বাবা। বাবাকে দেখে চোখ থেকে পানি ঝরতে শুরু করলো। বাবা আমার দিকে তাকে অবাক হয়ে আছে। অবাক হওয়ারই কথা, আমার বেশভূষা আগের মতো নেই। আগের জুয়েল আর এখনকার জুয়েলের মধ্যে অনেক তফাৎ চলে এসছে। আব্বু তুমি? আব্বু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আমারও অযোধ্যায় চোখে পানি আসতে লাগে। কতক্ষণ বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম, দাঁড়িয়েছিলাম মনে নেই। পেছনে কারো স্পর্শ পেয়ে পেছনে তাকিয়ে দেখি আমার বস, তারও চোখ ভেজা। তোর মা হাসপাতালে। কি? মায়ের কি হয়েছে? বস বলল, এই জুয়েল, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, হাসপাতালে চলো। তারপর বাবা আর আমি বস গাড়িতে উঠলাম। বাবা আমার হাত ধরে বাচ্চা ছেলেদের মতো কাঁদছে। একটু পর হাসপাতালে গেলাম, গিয়ে দেখি আম্মুকে স্যালাইন লাগিয়ে রেখেছে। কি হয়েছে আম্মুর? গত পরশুদিন স্ট্রোক করেছে। ডাক্তার কি বলেছে? ভালো হতে সময় লাগবে। পেছন থেকে বস বলল, আচ্ছা জুয়েল, আমার তো সময় কম, মিটিংয়ের দেরি হয়ে যাচ্ছে। স্যার আমি গেলে সমস্যা হবে না? ধন্যবাদ স্যার। বস চলে গেল। আমি আর বাবা হাসপাতালের বাইরে বসে আছি। আমারে মাফ করে দিস। মানে হঠাৎ এই কথা কেন বলছো? সেদিন তোকে বাসা থেকে বের হয়ে যেতে বলেছি, সেই জন্য তুই বেরিয়ে গেলি। একবারও ভাবলি না যে তুই ছাড়া আমাদের কেউ নেই? আব্বু, তুমি সেদিন পৃথিবীর সেরা কাজটি করেছো। সেদিন যদি তুমি আমাকে বের করে না দিতে, হয়তো আজকে আমি এই পর্যায়ে আসতাম না, একজন ভালো মানুষ হতাম না, বাস্তবতা কি জিনিস বুঝতাম না, তোমাদের ভালোবাসা জিনিসটা বুঝতাম না। জানিস, তুই চলে যাওয়ার পর তোর মা আর আমি তোকে কত খুঁজেছি। তোর জন্য তোর মা অসুস্থ হয়ে গেছে, দিন নেই রাত নেই শুধু কান্নাকাটি করতো। আমিও তোমাদের অনেক মিস করতেছি বাবা। বাবা আমাকে আবারও জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর একটা ডাক্তার বাইরে এসে বলল, আম্মুর জ্ঞান এসেছে,
ভিতরে যেতে পারবো। আমি আর বাবা তাড়াতাড়ি ভিতরে গেলাম। এক অজানা আনন্দ বিরাজ করছে। কত বছর পর আম্মুকে দেখবো। ভিতরে গেলাম। আম্মু আমাকে দেখে রীতিমতো অবাক হয়ে গেল। হওয়ারই কথা। আম্মু আমার দিকে নির্বাক হয়ে তাকিয়ে আছে। আম্মুকে দেখে আমার পুরো শরীর লোম দাঁড়িয়ে গেল। কি থেকে কি হয়ে গেল। আম্মুর এই অবস্থা দেখে গাল বেয়ে পানি পড়তে লাগলো। আম্মুর কাছে যেতে আমাকে ধরে কান্নাকাটি শুরু করে দিল। আমি শক্ত করে ধরলাম। এখন কেমন আছো? তুই আসছিস, এখন আমি ভালো না থেকে পারি? বল, আর কোনোদিন ছেড়ে যাবি না তো? না গিয়ে কোনো উপায় আছে? আমার তো থাকার জায়গা নেই। বাবা আমার কাঁধে হাত রেখে বলে, প্লিজ বাবা, আমাকে আর লজ্জা দিস না, মাফ করে দে আমাকে। আরে কি বলে সব? তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। তাহলে এ কথা বললি কেন? আজ থেকে বাইরে কোথাও থাকতে পারবি না, তোর ঘরে তুই থাকবি। মায়ের দিকে তাকিয়ে দেখি সে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ধ্যান না করিনি। তারপর আমি আব্বু আম্মু নিজেদের বাসায় চলে গেলাম। আম্মু আমার পুরোনো জিনিসপত্রগুলো গুছিয়ে সে আগের মতোই গুছিয়ে রেখেছে। বিকেলবেলা আমি আবার আগের বাসায় আসলাম। চলতি মাসের বেতন দিয়ে দিলাম। তারপর সবগুলো মালামাল নিয়ে বাসায় গেলাম। পরের দিন যথারীতি অফিসে চলে গেলাম। বসকে সব কিছু বললাম, তিনিও খুশি হলেন। বিকেলবেলা বাসায় গেলাম, দেখি আম্মু আমার রুমে বসে আছে। আমি যাওয়ার পর ফ্রেশ হলাম। তারপর আম্মুর সাথে বসে কথা বলতে শুরু করলাম। বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে এ পর্যন্ত যা যা হয়েছে সব বললাম। তন্নির কথা বললাম। তুই আমাকে একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কি তিন্নিকে ভালোবাসিস? হয়তো, ওর জন্যই সব সময় শূন্যতা অনুভব করি। কেন? ওর কি বিয়ে হয়েছে? মনে হয় না, হলে অন্তত পক্ষে একবার হলেও জানতে পারতাম। ওর বাসার ঠিকানা বা মোবাইল নম্বর আছে? ওয়েট, তুমি এগুলো দিয়ে কী করবে? কিছু না। আচ্ছা শোন, তোর জন্য একটা মেয়ে দেখছি। মানে? কথা নেই বার্তা নেই, হঠাৎ করে কিসের মেয়ে দেখছো? বাসায় সারাদিন আমি একা একা, আমারও তো একটা কথা বলবার মতো কাউকে দরকার নাকি? আর একটা নাতি নাতনি থাকলে তো কথাই নেই, পুরো বাসা সব সময় গরম থাকবে। লাগবে না গরমের, আমি তো তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। তাহলে আমি মারা যাবার পর করিস? দূর, এগুলো বলো কেন, ভাল লাগে না। আচ্ছা, তিনি মায়ের নাম্বারটা দে তো। কেন? আরে আমার ছেলেকে সে নিজের ছেলের মতো দেখেছে, আদর করেছে, তার সাথে একটু কথা না বললেই নয়। ওকে, উল্টাপাল্টা কিছু বলবে না আবার। আরে না, তুই নাম্বারটা দে। আমি নাম্বার দিলাম। তন্নির মায়ের নাম্বার দিয়ে আমি বাইরে চলে গেলাম। আম্মু মনে হয় কথা বলেছে। রাতের বেলায় বাসায় আসলাম। কি রে, কোথায় ছিলি? এই তো বাইরে গিয়েছিলাম। তোর অফিস কয়টা বাজে? 9টায়। কেন? সকালে আমাকে আর তোর বাবাকে একটু তিন্নিদের বাসায় দিয়ে আসতে পারবি? মানে ওই বাসে কি করবে? তিন্নির মা নাকি অনেক অসুস্থ, একটু দেখে আসবো। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আব্বু আমাকে নিয়ে তন্নিদের বাসায় গেলাম। আমি ওনাদের ভিতরে পাঠিয়ে দিয়ে আবার অফিসে চলে গেলাম। সারাদিন কাজ করে সানিয়ার আয়মানের সাথে বিকেলবেলা আড্ডা দিয়ে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে রুমে বসে একটা বই পড়তেছি। আম্মু রুমে আসলো। কি রে, কি করছিস? কিছু না, বই পড়ছি। কিছু বলবে? তোর বিয়ে। কি? আমার বিয়ে মানে? তোর বিয়ে ঠিক করেছি। মানে কি? আমাকে জিজ্ঞেস করলে না? মেয়েটা কে, কোথায় থাকে, কি করে সেটা বললা না, সোজা বিয়ে ঠিক করে ফেলা? তোকে জিজ্ঞাসা করবার কি আছে? আমার ছেলের বউ কে হবে সেটা আমি ঠিক করব। কিন্তু মেয়েটাকে সেটা তো বলবে। তোর বান্ধবী। বান্ধবী মানে? কার কথা বলতেছো? তিন্নি, ওর সাথেই তোর বিয়ে ঠিক করেছি। কি? তন্নির সাথে মানে? কেন, ওরে তোর ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, না করে দিচ্ছি। আরে দূর, তোমার আমি একবারও বলছি না করতে। তো কি করতাম? ও ভালো কথা, তুই যে পাত্র সেটা তিন্নিকে বলতে নিষেধ করেছি। তো কি বলেছো? আসলে কথাটা ওর বাবা মাকেও বলেছি, ওরাও রাজি, কিন্তু বলেছি তোর কথা যাতে না বলে, অন্য ছেলের কথা বলে। কিন্তু কেন? সারপ্রাইজ। বাহ, তোমার মাথায় বুদ্ধি আছে। দেখতে হবে না, মা টাকার। আচ্ছা খেতে আয়। তারপর খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলাম, কিন্তু খুশি টেলায় ঘুম আসছে না। যাই হোক, মনটা ফ্রেশ হয়ে গেল। তন্নিকে বিশাল একটা সারপ্রাইজ দেওয়া হবে। এভাবেই কিছুদিন গেল। শুক্রবারে সকালবেলা সাদিয়া কল দিল। কিরে ফকিনি, ভুলে গেলি নাকি? আরে না, বল কেমন আছিস? এই তো আছি আগের মতোই। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোন, টনি কল দিয়েছিল, সবাইকে আসতে বলেছে, তোকেও আসতে বলেছে।
আজকে বিকালবেলা আমাদের ক্যাম্পাসের সামনে চলে আসিস। কিন্তু আমাকে তো বলেনি, তোদের বলেছে তোরা যা। আরে তোর নাম্বার নাকি ওর কাছে নেই। তাহলে আমি যাচ্ছি না, যদিও কল করে তাহলে যাব। আরে এমন করিস কেন? সানি, আয়মান, ফারিয়া সবাই আসবে। আসুক, বাট আমি আসবো না, যদিও কল না করে। আচ্ছা ঠিক আছে, আমি ওরও তোর নাম্বার দিয়ে দিয়েছি। ওকে। কল রেখে বসে বসে খেলা দেখতেছি। কিছুক্ষণ পর একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। আমি বুঝে গেলাম তন্নি হবে। কয়েকবার রিং পড়ার পর ধরলাম। হ্যালো, কে? আমি আরে আজব তো, আমিটা কে? আমি তন্নি। কোন তন্নি? কোন তন্নি মানে? কলেজের। ও, তো বল কি হয়েছে, কেন কল দিছিস? কেন কল দিলে সমস্যা নাকি? অবশ্যই সমস্যা, আমার বউ অপরিচিত কারোর সাথে কথা বলতে না করেছে। তো বল কি হয়েছে? তন্নি চুপ করে আছে। ও যে রেগে আগুন হয়েছে সেটা আমি ভালো করেই জানি। বিকেলে কলেজের সামনে আসিস, তোদের সাথে কথা আছে। চেষ্টা করব। কলটা কেটে দিয়ে হাসতে লাগলাম। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে খুব সুন্দরভাবে রেডি হলাম। অনেকদিন পর ওদের সাথে দেখা হবে। বিকেলবেলা সানি কল দিয়ে বললো ওরা সবাই চলে এসছে। আমি ইচ্ছে করে একটু দেরি করে গেলাম। যাওয়ার পর দেখি সবাই আছে। তন্নি আমাকে দেখে অন্যদিকে তাকিয়ে আছে। কী রে হারামির দল, কী অবস্থা তোদের? শালা, এত দেরি কেন? আরে বাসায় কাজ ছিল। আচ্ছা চল ওইদিকে গিয়ে বসি। ওকে চল। একটা দূরে একটা ব্রিজের পাশে গিয়ে বসলাম। সবাই মিলে হাসাহাসি করতেছে, বাট তন্নি চুপচাপ বসে আছে। একটু পর এবার তো বল কি এমন কথা যে সবাইকেই একসাথে করলি? তন্নি ব্যাগ থেকে কিছু কার্ড বের করলো। আমি দেখে বুঝেছি বিয়ের কার্ড। সবার এক একটা কার্ড আমাকে দিল, তারপর একে একে সবাইকে দিল। তারপর তন্নি বলল এই মাসে নাকি ওর বিয়ে, আমাদের সবাইকে যেতে বলল। সবাই একসাথে কনগ্রাচুলেশন জানালো। আমি চুপচাপ কার্ডটি নিয়ে বাতাস করতেছি। আরে দোস্ত, তাহলে বিয়েটা করেই ফেলবি? তখন তন্নি বলল কি করব, এখন তো আর বসে থাকার সময় না, আর কত ওয়েট করব। বাবা মা অনেক চাপ দিচ্ছে, ছেলে অনেকে ভালো চাকরি করে, তাই রাজি হয়ে গেলাম। তুই না যেন কাকে যেন ভালোবাসতি? তন্নি বলল তোরে আমি বলেছি আমি কাউকে ভালোবাসি? না মানে। হয়েছে, আর মানে করিস না। ওই তুই কখন করবি? আমি তো করেই ফেলেছি আরও আগে। সবাই আমার দিকে অবাক হয়ে তাকায়। আরে এত অবাক হওয়ার কিছু নাই, সত্যি করে ফেলছি। কই আমাদের তো বলিসনি, বললি না? বলার প্রয়োজন মনে করিনি তাই বলিনি। তুই এখন আমাদের পর ভাবিস? আরে না, হুট করে হয়ে গেছে তাই বলার সময় পাইনি। খেয়াল করে দেখলাম তন্নি রেগে লাল হয়ে আছে। আমার কথা শুনে আরও রেগে আছে। চোখের মধ্যে পানি টলমল করতেছে। দেখে মনে হচ্ছে একটু পর কান্না করে দেবে। তারপর তন্নি বলল আচ্ছা তোরা থাক, আমি গেলাম, বাসায় কাজ আছে। আরে কি বলিস, কতদিন পর দেখা হলো, একটু আড্ডা দিয়ে যা। না রে, অনেক কাজ, তোরা বিয়েতে অবশ্যই আসবি। তারপর বিদায় নিয়ে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছি। সানি আমাকে টোকা দিয়ে বলে বন্ধু, চেয়ে থেকে লাভ নাই, সে এখন অন্য কারো। সেদিন যদি অ্যাকসেপ্ট করতি তাহলে হয়তো বিয়েটা তোর সাথেই হতো। শালা বেশি বুঝে, এবার বুঝো কেমন লাগে। ওদের কথা শুনে হাসি থামিয়ে রাখতে পারলাম না, অনেক জোরে হাসলাম। কিরে তুই হাসছিস কেন? পাগল হয়ে গেলি নাকি? না, তোদের কথা শুনে। তুই পুরাই গেছস। শোন, আমি যে কথাগুলো এখন তোদের বলবো সেগুলো শুনে তোরা হাসবি এবং অবাক হয়ে যাবি। ও রিয়েলি? তো বল কি এমন কথা যেগুলো শুনলে আমরাও অবাক হয়ে যাব? তারপর আমি পুরো ঘটনাগুলো ওদের সাথে শেয়ার করলাম। বাবা মায়ের সাথে দেখা হওয়া থেকে আজ পর্যন্ত সব কিছু বললাম। তার মানে বিয়েটা তোর সাথেই হচ্ছে? কার্ডটা খুলে দেখ, কার নাম লেখা। তোরে তো ট্রাভেল কংগ্রেচুলেশন। তুই ওকে কিছু বলিসনি কেন? সারপ্রাইজ, তোরাও কিছু বলিস না। তুই এক জিনিস মাইরি। চল এখন ট্রিট দিবি। আচ্ছা ঠিক আছে চল। এই ওয়েট, তোর আবার কি হলো? তন্নি মনে হয় রাগের মাথায় বিয়েটা করতেছে। কেমনে বুঝলি? ও তো নিজেই বলল নিজে থেকে বিয়ে করছে। আরে পাগলের দল, কার সাথে বিয়ে হচ্ছে সেটাই তো জানে না, নামটাও দেখেনি। ঠিক বলেছিস, কেমন যে শুকিয়ে গেছে। ওই হারামিরা, ওরে নিয়ে এত কথা বলিস কেন? জানিস না আমার হবু বউ? ওরে আমার ভালোবাসা, বেশি কথা বললে এখন তনিকে সব বলে দেব। আচ্ছা সরি, এখন কিছু বলিস না, সময় মতো সব বলিস। আচ্ছা, ও তো এখন তোর বউ হবে, তবুও কেন কষ্ট দিচ্ছিস? কলেজের দিনগুলোর কথা বলে গেলি? এখনো ওগুলো মাথায় নিয়ে ঘুরিস? না করে কোনো উপায় আছে? যখন একা থাকি ওর অত্যাচারের কথা মনে পড়ে। আচ্ছা এগুলা বাদ দে, বিয়ের পর তো সারাদিন আদরের উপরে রাখবা, তখন তো অত্যাচার করবা না। এই যে আইমান যেমন সাদিয়াকে আদর করতেছে, সাদিয়াও করতেছে। কি একটা লাক্সারিয়ান লাইফ। সবাই একসাথে সানিকে থাপড়ানো শুরু করলাম।
হারামি, তুই কোনোদিন মানুষ হবি না। ও আচ্ছা, তুই তো ফয়সালকে আদর করতেছিস। শালার কি পোড়া কপাল নিয়ে দুনিয়াতে আসছি কে জানে। তোর কপালে বউ নাই। এভাবে অনেক মজা করলাম, আনন্দ করে রাতে বাসায় গেলাম। খুব ভালো একটা দিন কাটলো। দেখতে দেখতে বিয়ের তারিখে চলে আসলো। ফারিয়া আর সাদিয়া তন্নির সাথে শপিং করতে গেল। সানিয়া আর আইমান আমার সাথে। আমরা দূরে দূরে রয়েছি যাতে বলে তন্নি কিছু না জানতে পারে। কি রে, কি অবস্থা? এইটা মোটামুটি। তোরা কেমন আছিস? আমরা ভালো। আচ্ছা বল, কেন ডেকেছিস? আসলে কিভাবে কি করতে হবে তোরা যদি বলে দিতি তাহলে ভালো হতো। আমি তো এর আগে কখনো বিয়ে করিনি, তাই কোনো অভিজ্ঞতা নেই। তুই যেভাবে বলছিস মনে হয় আমাদের অনেক অভিজ্ঞতা আছে। আরে দূর, সেটা না, এমনি বললাম। আচ্ছা শোন, একে একে সবাই অনেক পরামর্শ দিল। আসলে আপনি যতই চালাক হোক না কেন, নিজের কোনো বিশেষ কাজে আপনি বোকা হয়ে যাবেন, কিছু আপনার মাথায় আসবে না। যাই হোক, ওদের সাথে আরও কথা বললাম। ফারিয়া বলল, আচ্ছা, একটা জিনিস তো আমার মাথায় আসছে না। কি? কালকে তো তোদের দুইজনেরই গায়ে হলুদ, তো আমরা দুই জায়গায় কিভাবে থাকবো? সিম্পল, ছেলেদের বাসে হলুদ অনেক রাত করে হয়। তোরা তন্নির গায়ে হলুদ দিয়ে আমার বাসায় চলে আসবি। আমার সাথে মানে? তুই যাবি নাকি? আমারও তো দাওয়াত দিচ্ছে। হারামি, তুই এক জিনিস মাইরি, তোর কোনো কাজ নেই। সব কিছু গুছিয়ে যাব। কিন্তু চুপ থাক, সবসময় কিন্তু কিন্তু করিস কেন? এখন দা, আমি তোর সাথে কথা বলছি নাকি? এই হারামি তোল, চুপ থাক। এমনিতেই টেনশনে আছি। তুই আর সাদিয়া বিকালে চলে যাবি, আমি সানি আর আইমান রাতে যাব। আচ্ছা ঠিক আছে, এখন যাই তাহলে। ওকে যা, কালকে দেখা হবে। তারপর সানি আর আইমানের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি বাসায় চলে আসলাম। পরের দিন মানে হলুদের দিন সকাল থেকে সব কিছু সাজাতে শুরু করলো। লাইটিং থেকে কেমন যেন একটা দোলা দোলা ভাব চলে আসলো। সারাদিন কাজ করতে করতে কখন যে সময় চলে গেল বুঝতে পারিনি। বিকেলবেলা সানি আইমান আসলো, ওরাও টুকিটাকি অনেক কাজ করলো। রাত 10টায় ফারিয়ে কল দিল। কিরে, আসবি না? আসতেছি। তাড়াতাড়ি আয়, তোদের তন্নি খুঁজছে। ওয়েট, আসছি। রেডি হয়ে বাইকটা বের করে বাইরে আসলাম, তখনই আম্মার আগমন। কি রে, কই যাস তুই? আমি তোমার বৌমাকে গায়ে হলুদ দিতে আসছি। কি, নিজের গায়ে হলুদের খবর নাই? উনি যাচ্ছে বইয়ের গায়ে হলুদ মাখাতে। যা, বাসায় যা। যা। আরে দমকাও কেন, যাবো আর আসবো। তোর বাবা দেখলে চেল্লাচিল্লি করবে। কিছু করবে না, আমি যাবো আর আসবো। ওকে, সাবধানে যা। ওকে। তারপর বাইক নিয়ে বেরিয়ে গেলাম। আমি একমাত্র জামাই যে নিজের বউকে হলুদ মাখাতে যাচ্ছি। শালার এমন জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। অবশেষে তন্নিদের বাসায় চলে আসলাম। বাহ, অনেক দারুণভাবে সাজানো হয়েছে। আমি ভেতরে গেলাম, তন্নির বাবা মামাকে দেখে অবাক হয়ে গেছে। আসলে হওয়ারই কথা, হলুদের দিন জামাই বউয়ের বাসায়। আমি সালাম করলাম, ওনারা হাসতেছে। হয়তো ওনারাও বুঝে গেছে আমি কেন এসেছি। ভেতরে গেলাম, দেখলাম তন্নিকে সাজাচ্ছে। আমাদের দেখে ফারিয়া সাদিয়া বাইরে আসলো। কিরে, তো দেরি কেন? আরে বলিস না, আম্মু আসতে দিচ্ছিল না। তো পরে কেমনে আসলি? তো কথা বলেছিস, সাথে সাথে ছেড়ে দিয়েছে। এই কুত্তা বিলে, তুই সবসময় আমার পিছে লাগিস কেন? হায় রে আল্লাহ, আজকেও তোরা ঝগড়া করবি? আচ্ছা জুয়েল শোন, বল। তন্নি বলেছে তুই আসলে ওর সাথে পার্সোনাল কথা বলতে। তুই ছাদে যা, আমি তন্নিকে পাঠিয়ে দিচ্ছি। আমার সাথে আবার কিসের কথা? আরে আজব, না শুনলে বুঝবি কেমনে কি কথা। আচ্ছা ঠিক আছে, আমি ছাদে যাচ্ছি। আমরাও আসবো নাকি? তোরা গিয়ে কি চুল ছিড়বি? যা গিয়ে দেখ বাবু হচ্ছে ঠিক মতো কাজ করছে কিনা, না হলে গিয়ে পেঁয়াজ রসুনের খোঁচা ওঠা। কুত্তি, তুই যা, আমাকে কেন বলছিস? ওদের কথা শুনে আমি হাসতে হাসতে ছাদে গেলাম। অনেকক্ষণ ধরে বসে আছি, তোর নিয়ে আসছে না। এই তো আসছে। বাহ, আজকে তোরে একদম অন্যরকম লাগছে। আবারও ক্র্যাশ খেলাম। এই, আমি কারে বিয়ে করতেছি ভাবতেই কাতুকুতু লাগছে। তোর নিয়ে এমনিতে অনেক সুন্দর, তার উপর আজকে বিয়ে সেজেছে পরনে শাড়ি দেখে মাথা নষ্ট লাগতেছে। ওর দিকে কতক্ষণ তাকিয়েছিলাম মনে নেই। ওর ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে আসি। কি রে, কি দেখতেছিস? কিছু না, বল কি বলবি? আমার বাসায় যেতে হবে। তুই কি কিছু বুঝিস না? কি বুঝতাম আমি? আমি সত্যিই তোকে ভালোবাসি, বিশ্বাস কর। এখন এগুলো বলে লাভ নাই, কালকে তোর বিয়ে। চল আমরা এখনই পালিয়ে যাই। কি, তুই পাগল নাকি? পাগল হয়ে গেছি। দেখ, পাগলামো করিস না, লোকে দেখলে সমস্যা হবে। দেখুক, তাতে আমার কি? আমি সত্যিই তোকে ভালোবাসি, পারবো না আমি থাকতে। এই কথা বলে আমাকে জড়িয়ে ধরে। আমি তো পড়ে গেলাম মহাবিপদে। আমারও ভালো লাগতেছে ওকে জড়িয়ে ধরা দেখে, কিন্তু একটু ভাব নিলাম।
ওরে দূরে সরিয়ে দিলাম, কারণ কালকে থেকে তো সবসময় দূরে রাখতে পারবো। ভাবনি ওরে বললাম, তোর লজ্জা করে না বিয়ের আগের অন্য একটা ছেলেকে? ছি, তোর কি বিশ্বাস হয় না? আরে দূর, এগুলো কি বিশ্বাস করব? এগুলো হচ্ছে তোর ন্যাকামি। সো ন্যাকামি না করলে ভালো হবে। আমি নিচে যাচ্ছি, তুই এই চোখ মুখগুলো ঠিক করে নিচে আয়। বাহ, ফকিনি আসলে আমাকে ভালোবাসে। এবার বুঝো জুয়েল কি জিনিস। অনেক তো জ্বালাইছিলাম, আরে দেখো এখন কেমন লাগে। আমি নিচে চলে গেলাম। সানিয়া রাইমান ইশারায় আমাকে জিজ্ঞেস করলো কি বলেছে। আমি পরে বলবো বলে ইশারা দিলাম। একটু পর তন্নি চলে আসলো। গায়ে হলুদ দেওয়া শুরু হলো। ওরে আরও রাগানোর জন্য আমি সবার আগে স্টেজে উঠলাম। উঠেই অনেকগুলো হলুদ নিয়ে ওর মুখে মাখিয়ে দিলাম। রেগে পুরো লাল হয়ে গেছে। এদিকে সানিয়া রাইমান তালি দেওয়া শুরু করলো। ওদের দেখে অন্যরাও দেওয়া শুরু করলো। তারপর মিষ্টি খেয়ে কিছু ছবি তুলে আমি চলে আসলাম। তন্নির চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। তারপর তন্নি, আয়মান, সাদিয়া, ফারিয়া সবাই লাগালো। আমি ওদের বললাম তাড়াতাড়ি রেডি হতে। আচ্ছা, তন্নিকে বলে যা। মাথা খারাপ? ওরে বলে যেতে দিবে না। যদি আমাদের খোঁজে? খুঁজবে না, সবাই হলুদ লাগাতে লাগাতে 4টা বাজাবে, তারপর ঘুমিয়ে যাবে। তন্নি ভাববে আমরাও ঘুমিয়ে গেছি। এখন তাড়াতাড়ি চল, আব্বা কল দিছে। আমরা কেমনে যাব? বাইরে সিএনজি আছে, আমি তুই আর ফারিয়া সিএনজিতে যাব। সানি আর জুয়েলকে বাইকে যাবে। তারপর আমাদের বাসায় চলে আসলাম। বাবা অনেকগুলো চাড়ি দিল, সেগুলো হজম করে আমি রেডি হয়ে স্টেজে গিয়ে বসলাম। তারপর শুরু হলো আমার উপর তৃতীয় বিশ্বযুদ্ধ। একে একে সবাই গায়ে হলুদ দিল, ফটোশ্যুট, এটা সেটা করতে করতে 5টা বেজে গেল। তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে গেলাম। 11টায় ঘুম থেকে উঠলাম। উঠে গোসল করে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে গেলাম। আম্মা এসে বলল, খিরে পাঞ্জাবি শেরওয়ানি না গায়ে দিয়ে এটা কি দিলি? আরে এগুলো গাড়িতে থাকবে, এগুলো গায়ে দিয়ে তন্নিদের বাসায় গেলে সে বুঝে যাবে, তোমরা সবাই চলে আসবে। শেরওয়ানি গাড়িতে থাকবে। আমরা গেলাম। এটা কেমন কথা? আর কোনো কথা না বলে আমি, সানি, আয়মান, সাদিয়া, ফারিয়া বেরিয়ে গেলাম। একটু পরে তন্নিদের বাসায় গেলাম। দেখলাম তন্নির অনেক ভিড়, মনে হয় ওরে সাজাচ্ছে। আমি, সানি, আয়মান বাইরে ঘুরতেছি। সাদিয়া আর ফারিয়া ভিতরে গেল। কয়েকজন লোক এসে খাওয়া দাওয়া শুরু করে দিল। এই আমার খিদে লাগছে, জুয়েল আয় খেয়ে নিই। পাগল নাকি? আমাকে পরে খাওয়ানো হবে। আরে বেটা, পরে লজ্জায় খেতে পারবি না, এখন অল্প করে খেয়ে নেই। তারপর আয়মান আর সানির দুজনেই টানাটানিতে খেতে বসলাম। তখন প্রায় 1টা বাজে। আমরা খাচ্ছি, এমন সময় দেখলাম ফারিয়া দৌড়ে আমার কাছে আসলো। এসে আমার কানে যা বললো তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। ফারিয়া বললো তন্নি নাকি সুইসাইড করেছে, অনেকগুলো মেডিসিন একসাথে খেয়ে ফেলেছে। ভাতের প্লেট রেখে দৌড় দিলাম। ওর রুমে গিয়ে দেখি অনেক মানুষ। ভিটেলে ভিতরে গেলাম। তাড়াতাড়ি করে ওকে কোলে নিয়ে হাসপাতালের দিকে এমার্জেন্সিতে পাঠিয়ে দিলাম। চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ওকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে যে এত বড় সারপ্রাইজ পেয়ে যাব কখনো কল্পনাও করিনি। আমি, সানি, আয়মান, ফারিয়া, সাদিয়া সবাই আছে। তন্নির আম্মু অজ্ঞান হয়ে গেছে। একটু ওর ভেতর থেকে একটা ডাক্তার আসলো। আমি তাড়াতাড়ি ওনার কাছে গেলাম। আপনার কে হয়? জি, আমার ওয়াইফ। এখন কেমন আছে? এখন চিন্তামুক্ত, ঠিক সময় নিয়ে এসেছেন। স্যালাইন লাগিয়ে দিয়েছি, আপনার চাইলে ভিতরে যেতে পারেন। ধন্যবাদ ডাক্তার সাহেব। ভেতরে গেলাম। তন্নি ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে একটা নিষ্পাপ ফুটন্ত ফুল ঘুমিয়ে আছে। আমি ওর পাশে বসে ওর মাথায় হাত বোলাতে লাগলাম। সানি, আয়মান, সাদিয়া, ফারিয়া সবাই ছিল। অনেকক্ষণ পর তন্নির জ্ঞান আসলো। ওর চোখ খোলা দেখে আনন্দে চোখে পানি চলে আসলো। কেন এমন করলি? তুই জানিস তোর কিছু হয়ে গেলে আমি নিজেও ঠিক থাকতে পারতাম না। বাঁচাইলি কেন আমারে? আমি তো তোর কেউ না। আমার জামাইরে বল আসতে। শালি হারামি, ও তোর জামাই। মানে? মানে ওর সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল? কি বলিস এসব? সত্যি বলছি। তুই একবার বিয়ের কার্ডটা দেখেছিস? সেখানে তোর আর কার নাম লেখা? তোর কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। তারপর পুরো ঘটনাটা বললাম। তো আমাকে কিছু বলিসনি কেন? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। যা হারামি, থাক তুই তোর সারপ্রাইজ নিয়ে। এখানে আসলি কেন? তোদের সাথে কথা নাই। আরে পাগলি, রাগ করিস কেন? জুয়েল্লা, তুই অনেক বড় মাপের হারামি রে। সেটা জেনেও তো প্রেমে পড়ে গেছিস। সত্যি, তোরে ছাড়া থাকতে পারবো না রে। আমিও কিছু বলিনি। ওই এগুলো বাসের ঘরে গিয়ে করিস, আমার গা জ্বলে। এই মেহমানরা কিছু জানে? ওদের বলেছি তুই হঠাৎ সেন্সলেস হয়ে গেছিস। চল বাসায় চলে যাই। তুই আরো সুস্থ হ তারপর। আরে ধুর, আমি ভালো আছি, চল তো। তন্নির বাবা মা এবং আমার বাবা মা গাড়িতে নিয়ে আসতেছিল। এমন সময় তন্নির বাইরে বেরিয়ে আসা দেখে ওনারা এসে জড়িয়ে তুললো। তারপর তন্নিদের বাসায় চলে গেলাম। বিয়ের সবগুলো কাজ শেষ হলো, কবুল টবুল বলা শেষ। ওরে গাড়িতে করে বাসায় নিয়ে গেলাম। গাড়িতে ও আমার একটা হাত ধরে আসছিল। এখন রাত 12টা। আমি, সানি, আয়মান বাসার সাথে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় আম্মু আসলো।
কি রে তুই এখানে এখানে? মেয়েটা কখন থেকে বসে আছে, তার উপর সে অনেক অসুস্থ। যাচ্ছি, তুমি যাও। আম্মু চলে গেল। আচ্ছা তোরা ঘুমিয়ে যা, অনেক রাত হয়েছে। আজকে কিছু করিস না, ও অসুস্থ। শালারা দুজনেই সুন্দর করে বাঁশ দিয়ে দিল। আমি এখন আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি। নিজের রুমে যেতে নিজেরই লজ্জা লাগছে। দূর, এত লজ্জা দিয়ে কাজ হবে না। যাই ভিতরে গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। আমি তাকে দেখি তন্নি একটা না লম্বা একটা গোমটা দিয়ে বসে আছে। আমি সামনে গেলাম। আমার ধারণা অন্যদের মতো তন্নিও সালাম করতে আসবে আর আমি ওকে ধরে ফেলবো, কিন্তু সেটার হলো না। তন্নি একটা টান দিয়ে ওর গোমটাটা খুলে খাট থেকে নেমে শাড়িটা কোমরের মধ্যে গুছিয়ে বলতে লাগলো, এই হারামি কুত্তা বিলাই, এতক্ষণ কই ছিলি? জানিস না আমি ভয় পাই। এই সরি রে, ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময় চলে গেছে টেরও পাইনি। বাহ, ঘরে বউ রেখে উনি বাইরে আড্ডা দিচ্ছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। প্লিজ রাগ করো না, এবারের মতো মাফ করে দে। দিতে পারি, একটা শর্তে। কি? আমাকে একটা গান শোনা। দূর, আমি পারি না। কি বললি? এই না, শোনাচ্ছি। তোকে শোনাতে হবে? দেখা যাবে, আগে তুই শুরু কর। তুমি দিও না গো, আর বলতে দিল না। দূর, আমি পারি না, তুই একটা শোনা। এই হারামি, এটা কোনো গান হলো? সুন্দর গান গা। তারপর তন্নি ওর মিষ্টি কণ্ঠে একটা তাহসানের বন্ধু যদি এই গানটা শোনালো। আমি তালি দিলাম। আয় একটু নাচি। পাগল নাকি? আমি পারি না, তুই নাচ। আরে পারবি, হালকা একটা গানে নাচবো, আয়। তারপর উল্টাপাল্টা কিছুক্ষণ নাচলাম। কি নাচলাম নিজেও জানি না। চল ছাদে যাব, চাঁদ দেখবো। ওকে চল। ওই এইভাবে না, আমাকে কোলে করে নিয়ে চল। কেয়ার করা 18 বস্তাকে কোলে নিয়ে ছাদে গেলাম। আল্লাহ, তুই এত ওজন! একদিনেই এই অবস্থা? বাকি সময় তো রয়েই গেছে। মানে? তন্নি আর কিছু বললো না। দুজনে ছাদে এক কোণে গিয়ে বসলাম। সে আমার কাঁধে মাথা দিয়ে চাঁদ দেখতে লাগলো, সাথে নানান রকম কথার ফুলঝুরি ফোটাতে লাগলো। তারপর আবার ওরও কোলে নিয়ে রুমে আসলাম। এই শোন, আজ থেকে তুই তুকারি করে বলবি না, তুমি করে বলবি। থুর, আমি পারবো না। পারবি না মানে? কেউ যদি শুনে মানিজ্জত সব যাবে। আচ্ছা যা, সবার সামনে তুমি বলবো, আর এমনিতে তুই করেই বলবো। এই শোন। বল। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমার টুইন বেবি হবে। হাসানি? তাহলে তো আমাকে ডাবল পরিশ্রম করতে হবে। মানে? একটার জন্য যেই কাজ করা লাগে, দুইটার জন্য তার ডাবল করা লাগবে। আস্তে আস্তে ওর দিকে এগোতে লাগলাম। এই খবরদার, একদম কাছে আসবি না, আমি কিন্তু চিল্লাচিল্লি করব। আমি বাংলা সিনেমার ভিলেনের মতো একটা হাসি দিলাম। সুন্দরী, তোমার ডাক শুনে এখানে কেউই আসবে না। একদম না। আমি ওর আর কোনো কথা না শুনে হাত ধরে একটা টান দিলাম। তারপর হারিয়ে গেলাম অন্য একটা পৃথিবীতে। আপনারা এখনো বসে আছেন কেন? আর কত ভাই, অনেক কিছু তো দেখলেন। এবার নিজেদের টুইন বেবির জন্য কার্যক্রম শুরু করে দেন।